আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আনলক ইংলিশ উইথ সুমন ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মির্জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের বেসিক টু অ্যাডভান্সড গ্রামার ব্যাচের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাসটা আপনাদের সবার জন্য উন্মুক্ত রেখেছি, যাতে আপনাদের জন্য সুবিধা হয়, আপনাদের কোনো প্রবলেম না হয় আর কি। হ্যাঁ, তো অনেকেই আমাকে এই কোর্সের জন্য নক দিয়েছেন যে ভাইয়া বা স্যার আমরা আসলে আপনার এই কোর্সটা করতে চাই, বাট আমরা চাচ্ছিলাম একটা ক্লাস একটু দেখে দেন আপনাদের সাথে যুক্ত হতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এই জন্য তাদের কথা চিন্তা ভাবনা করে বা অনেকে যারা চাচ্ছিলেন যে ভাইয়া আমরা এই ক্লাসটা একটু ফ্রি করতে পারি কিনা, তো সার্বিক বিবেচনা করে আমাদের আজকের ক্লাসটা আমরা মানে ফার্স্ট যে ক্লাসটা যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদের পাশাপাশি যারা পেইড করেননি তাদের জন্য আমরা এটা উন্মুক্ত রেখেছি। চাইলে আপনারা আমাদের আজকের ক্লাসটা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আমাদের এই ব্যাচটাতে আপনারা যুক্ত হতে পারবেন কিনা, বা যুক্ত হলে আপনার জন্য সেটা উপকার বয়ে আনবে কিনা, এই বিষয়টার জন্য আমরা আজকের এই ক্লাসটা নিচ্ছি আর কি অনলাইনে। তো যারা যে জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন যে আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, দেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। একটু কমেন্ট করতে হবে বাবা, হ্যাঁ, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। জুয়েল ভাই বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু কমেন্ট করতে হবে বাবা, হ্যাঁ, দেন আমরা মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন দেখা যাচ্ছে। নিহাল আহমেদ ভাই, স্যার আমি প্রিভিয়াস কোর্সটি করেছি, আমার কি এই কোর্স করা দরকার? যারা প্রিভিয়াস কোর্সে ছিলেন তাদের না করলেও হবে ইনশাআল্লাহ। জুয়েল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তৌহিদুল ইসলাম অল ইজ ওকে, মিরপুর থেকে আসি। জুয়েল ভাই বলছেন রেবেকা সুলতানা, জি ভাই ক্লিয়ার। মনুল ইসলাম ওকে, বিসিএস এর জন্য কোনটা? হ্যাঁ, আপনি এইটা বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, তবে এখানে যে বিষয়টা আমি প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিক আমি যখন আলোচনা করব একদম বেসিক থেকে আলোচনা করব। ওকে, যাদের বেসিক ভালো লাগে না তারা চাইলে আসলে এই কোর্সে ভর্তি নাও হতে পারেন, সেটা যত রাফ অ্যান্ড টাফ টপিকটাই হোক না কেন। আমি এই ব্যাচটাতে যেহেতু বেসিক টু অ্যাডভান্স, সো এই ব্যাচটাতে আমি যত রাফ অ্যান্ড টাফ টপিক হোক না কেন আমি একদম নর্মাল থেকে শুরু করে অ্যাবনর্মাল পর্যন্ত যতগুলো বিষয় থাকে সেই পুরোটাই আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন, আমি আর কমেন্ট পড়তে না যাই, আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাব। ওকে, তো আমরা আবারও বলে নেই আমাদের এটা কিন্তু পেইড একটা ব্যাচ আর কি। তো পেইড ব্যাচের ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্সড গ্রামার ব্যাচ। আমরা এটার লেকচার 1 নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমাদের এই লেকচার 1-এ যেই ইস্যুটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকের এই আলোচ্য বিষয়টা হলো বেসিক সেন্টেন্স প্যাটার্নস। তো দেখেন, আপনি যদি বেসিক কভার করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেন্টেন্স প্যাটার্নের বেসিক বিষয়গুলো মাথায় রাখতে হবে, তা না হলে খাতায় আপনার রিপ্লাইটা বা লেখনীটা খুব ভালো হবে না। সো আপনি যদি বেসিক সেন্টেন্স প্যাটার্নই না জানেন তাহলে আপনি সেন্টেন্স কিভাবে লিখবেন, সেই সেন্টেন্সটাকে আপনি কিভাবে প্যারা বা প্যারাগ্রাফ বানাবেন, সেখান থেকে আপনি কিভাবে অ্যাসে লিখবেন। সো আপনি যখনই ভালো কিছু করতে যাবেন, ইংরেজিতে লিখতে যাবেন অথবা ইংরেজি ওয়ার্ল্ড ক্লাস মানের কোনো লেখা পড়ে আপনি বুঝতে যাইবেন বা বুঝতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে সেন্টেন্স প্যাটার্ন বুঝতে হবে। সেন্টেন্স প্যাটার্ন না বুঝলে আপনি বিপদে পড়ে যাবেন। সুমাইয়া শিমু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুবি খাতুন রুবি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পলেন বাবুর ও চাকমা ভাই বলছেন রাঙামাটি থেকে, ধন্যবাদ ভাই, আপনি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এখানে পেইড ব্যাচের অনেকেই স্টুডেন্ট আছেন, সুমাইয়া আছেন, ইশরাত আছেন। আচ্ছা, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, ক্লাসটা দেখ। ইশরাত, থ্যাংক ইউ ভেরি মাচ মেনশন করার জন্য। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, আজকের ক্লাসটা ইনশাল্লাহ আপনি একাডেমিক লাইফে, হ্যাঁ আমি আবারও বলি ইনশাল্লাহ, বলেন না যে নিজের ঢোল নিজে পিটাচ্ছেন, ভালো জিনিস প্রমোট করার দায়িত্ব আমাদের সবার, এটা ইমানি দায়িত্ব বলতে পারেন আর কি। ইনশাল্লাহ আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আজকের ক্লাসটা করার পর আপনি ছোটবেলা থেকে ইংরেজি পড়ে, ইভেন যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন তারাও ইনশাল্লাহ পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে, দেখবেন আজকের ক্লাসে যা শিখবেন আপনি আপনার সারা জীবনে হয়তো এই সিম্পল ইস্যুগুলো এইভাবে গর্জিয়াসলি ভেঙে ভেঙে কেউ বোঝায় নাই।
স্যার আপনি কোন স্কুল বা ইনস্টিটিউশনের টিচার? ভাই আমি বর্তমানে জব কাউন্সিল এবং আনলক ইংলিশ উইথ সুমনের টিচার। হ্যাঁ, আমি আনলক ইংলিশ উইথ সুমন, এটা জানেন আমার নিজের প্রতিষ্ঠান জব কাউন্সিল, আমি এটার প্রতিষ্ঠাতা। সো সাথে থাকেন। তাহলে আসেন আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন। একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের কি কি লিখতে হয় বা সেন্টেন্সটাতে কি কি থাকে। তো আমি একটু কথা বলে কালক্ষেপণ করছি এই জন্যই যে আমাদের অনেক ভাই বোন আমাদের সাথে হয়তো যুক্ত হয়ে যাবে, শুরুটা মিস করলে তাদের কাছে খারাপ লাগতে পারে, তাই ওকে। অলরেডি 6 মিনিট হয়ে গেছে। সো আমরা আসেন মূল আলোচনায় চলে যাই। আচ্ছা স্যার প্লিজ জব কোর্স করান। হ্যাঁ, জব কোর্স আসতেছে আমাদের। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। তো দেখেন, আমরা যখন সেন্টেন্স লিখি, দেখেন আমরা যখন কোনো সেন্টেন্স লিখি বা যখন কোনো সেন্টেন্স লিখতে যাই, তো আমাদেরকে তখন কি করতে হয় বাবা? আমরা জানি প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখি, এর ইমিডিয়েট পরে আমরা কি লিখি? ভার্ব লিখি। এর ইমিডিয়েট পরে যে জিনিসটা আছে, এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। অনেকের ভিতর বলতেছে আসুক, বাহির বলতেছে দূরে যাক। হ্যাঁ, এইরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়ে আমরা অনেক সময় একটা কনফিউজিং একটা পরিস্থিতিতে পড়ে যাই আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাবজেক্ট লিখি, ঠিক আছে, এরপরে ভার্ব লিখি, তারপরেও ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আফটার দ্য ভার্ব এই জায়গাতে আমরা আসলে কি লিখি, বা এই জায়গাটাতে কি কি লেখা যায়, বা এখানে কি লিখতে হয়, কি লেখা যায় না, কিভাবে কি করতে হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করবেন, বা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করেন। তো বলেন তো, আমি এই যে বেসিক সেন্টেন্স প্যাটার্নস লিখে আপনাদের জন্য এখানে দেখেন এই যে 1 2 3 4 5 পাঁচটা স্ট্রাকচার লিখে রেখেছি। আপনার কাছে কি মনে হয় এই পাঁচটা স্ট্রাকচারই কি রাইট, নাকি পাঁচটা স্ট্রাকচারের মধ্যে কয়েকটা রাইট? আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে বলার চেষ্টা করেন তো, এই যে স্ট্রাকচারগুলো দেখতেছেন, এই স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটা কারেক্ট কোনটা রং, নাকি সবগুলো কারেক্ট, নাকি কিছু কারেক্ট কিছু রং? একটু জাস্ট বলার চেষ্টা করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা একটু একটু ট্রাই করবেন প্লিজ। হ্যাঁ, এই যে আমি যে স্ট্রাকচারটা, যে পাঁচটা স্ট্রাকচার লিখেছি, হ্যাঁ, এই পাঁচটা স্ট্রাকচার রং নাকি রাইট? পাঁচটাই কি রং, নাকি পাঁচটাই রাইট, নাকি এর মধ্যে কিছু ঝামেলা আছে আর কিছু ঝামেলা নাই? ওকে, এস এম আশরাফুদ্দিন ভাই বলছেন অল কারেক্টস। রুনু ফারাজি মাত্র জয়েন করলাম। এক্সটেনশন অবজেক্ট কমপ্লিমেন্ট, ও মাই গড। আচ্ছা ভাই, আপনি উত্তর পাবেন ইনশাল্লাহ। মাজহারুল ইসলাম ভাই বলেছেন এক্সটেনশন মানেই হলো অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেন্ড। রাসেল ভাই বলতেছেন 5 অপশন ইজ কারেক্ট। আচ্ছা স্যার 2 নাম্বারটা কি ভুল? মিমি, আচ্ছা মিমি 2 নাম্বারটা 100% কারেক্ট বাবা। ওকে, 2 নাম্বারটা 100% কারেক্ট। 2 নাম্বারটা রং একজন বলেছে, সবগুলো সঠিক। আচ্ছা আসেন, মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সেন্টেন্স লিখতে গেলে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, এরপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অথবা কি লিখতে হয়? কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, এরকম আমাদেরকে শেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন এটা কতটুকু কারেক্ট? জি দাদা, আমরা চলে আসি। এই যে 1 নাম্বার যে অপশনটা, এইটা শতভাগ কারেক্ট। আমরা একটা সেন্টেন্সে ভার্বের ইমিডিয়েট পরে অবজেক্টও লিখতে পারবো, কমপ্লিমেন্টও লিখতে পারবো, এক্সটেনশনও লিখতে পারবো। এবং আরো মজার বিষয় হচ্ছে গিয়ে 2 নাম্বার যেটা, এইটাও কারেক্ট। আমরা সাবজেক্টের পরে অবজেক্ট রাখতে পারবো, মানে ভার্বের ইমিডিয়েট পরে একটা অবজেক্ট রাখতে পারবো আর একটা কমপ্লিমেন্ট রাখতে পারবো। 2 নাম্বারটাও কারেক্ট। মজার ব্যাপার হচ্ছে এবার যদি 5 নাম্বারে আসি, পরে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। সাবজেক্ট এবং ভার্বের পরে একটা অবজেক্ট থাকতে পারবে, এর সাথে আপনি একটা কমপ্লিমেন্ট লিখতে পারবেন, এর সাথে আপনি একটা এক্সটেনশন লিখতে পারবেন। তার মানে এই যে 1 নম্বরে আমরা বলতেছি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, এটা যেমন কারেক্ট, ঠিক তেমনি ভাবে
অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন, এইটাও কারেক্ট। দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা অনেকে জানি না যে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন এই তিনটা জিনিস ডিফারেন্ট হতে পারে। যারা আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশনের পার্থক্য জানি না তারা মনে করি যে না সবগুলোতেই মনে হয় ঝামেলা আছে। তো এবার দেখেন বাবা 3 নাম্বার যেটা, এটাও কারেক্ট। 2 নম্বরে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ছিল, 3 নম্বরে অবজেক্ট এবং এক্সটেনশন আছে। 4 নম্বরে গিয়ে দেখেন ভার্বের ইমিডিয়েট পরে আমরা একটা কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন এটাও লিখতে পারি। তার মানে আমি এখানে যতগুলো স্ট্রাকচার লিখে রেখেছিলাম, অল দ্য স্ট্রাকচারস রিটেন হিয়ার আর কারেক্ট, সবগুলোই কারেক্ট। কিভাবে আসেন এটাই আমরা আজকে ধাপে ধাপে দেখব এবং খাপে খাপে মেলাবো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট আমাদের সাথে থাকেন, খেলা হবে আজকে, বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে খেলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেমিফাইনাল না, ফাইনাল খেলবো আমরা। আচ্ছা, তো দেখেন আমরা যখন কোন একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট লিখি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া সাবজেক্ট কাকে বলে, মজার ব্যাপার হচ্ছে আমি যতজনকে দেখেছি আর কি, আমি যতজনকে দেখেছি মোস্ট অফ দ্য পার্সন যারা ইংরেজি পড়ায় তাদের মধ্যেও অনেকে এই সাবজেক্টের সংজ্ঞাটাই ভুল লেখে। খুব ভয়ানক একটা অবস্থা। কিন্তু স্যার এক্সটেনশন তো সব জায়গায় নাও থাকতে পারে। জি, এক্সটেনশন সব জায়গায় নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। বাবারে আপনি মনে হয় বুঝতে ভুল করছেন। দেখেন এই আমরা এখানে যখন বললাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তার মানে এখানে কমপ্লিমেন্ট থাকবে না, এক্সটেনশন থাকবে না। আবার এমনও হতে পারে বাবা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এরপরে অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট নাই, শুধু এক্সটেনশন আছে। হ্যাঁ, এটাও হতে পারে। তার মানে তিনটার যে কোনো একটা থাকতে পারে। আবার এমনও হতে পারে সাবজেক্ট আর ভার্ব থাকবে, বাকি একটাও থাকবে না, কোনোটাই নাই। সো হোয়াট, এটাই তো আমরা ধাপে ধাপে মিলাবো। হ্যাঁ, দেখেন ইনশাল্লাহ আশা করি হিউজ তথ্য পাবেন। তো যেটা বলছিলাম বাবা, এই আপনারে আমারে অনেকেই বলে যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এইটা একটা ডাহা মিছা কথা। খেয়াল করেন, আপনাকে কেউ যদি বলে যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এটা একটা ডেঞ্জারাস সংজ্ঞা। যদিও এই সংজ্ঞা শুনলে আপনারে সংজ্ঞা হারাইতে হবে। এখন ধরে নেন আমরা কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে যদি বলেন, তাহলে একটা ঝামেলা আছে। আবার অনেকে বলেন যে কোন সেন্টেন্সে ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট, এটা আরেকটা ডাহা মিছা কথা। আসেন ধরেন আমি একটা বাক্য লিখলাম, রানা ইজ লেজি। আচ্ছা খেয়াল করেন তো এখানে ইজ মানে কি, হয় বা হলো, রানা হলো অলস। তাহলে খেয়াল করেন এই ইজটা কিন্তু একটা ভার্ব। এখন এই সেন্টেন্সে রানা কি কোনো কাজ করছে? বাবা কাজ করলে কি আমরা তার অলস বলতাম? বলতাম না। রানা ইজ লেজি মানে রানা অলস, রানা তো কাজ করতেছে না। এই সেন্টেন্সে ভার্ব দিয়ে তো কাজ করা বোঝাচ্ছে না, হওয়া বোঝাচ্ছে। তাহলে ঝামেলা হচ্ছে কাজ না করলেও সাবজেক্ট হইতে পারে। আবার দেখেন অনেকে বলতেছে যে সেন্টেন্সে কারো সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। এইখানে একটা ঝামেলা আছে। যতন সরকার বলছেন স্যার এটাকে রিটেন কোর্স না, ভাই এটা রিটেন কোর্স না, বাট এখানে রিটেনের কিছু ক্লাস পাবেন ইনশাআল্লাহ। স্যার এখানে জবের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ানো হয় না, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি ব্যাখ্যা সহ পড়াবো, এই কোর্সে ব্যাখ্যা সহ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার দেখেন যারা আপনাকে বলবে যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সেটা একটা ডেঞ্জারাস রং। আসেন আমি আপনাকে একটু মাহমুদা ইয়াসমিন মিমি বলতেছেন যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় না। বাবা এটা তো আরো আগে হবে না। আসেন ধরেন আমি একটা বাক্য লিখছি, রানা saw a beautiful tall young white American আচ্ছা দেখেন রানা saw a beautiful tall young white American lady। আচ্ছা এইবার আপনি একটু খেয়াল করেন তো, এই যে আপনাকে আমাকে যখন বলা হয় যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি একটু বলি। দেখেন এই সেন্টেন্সে রানা সম্পর্কে কি বলা হয়েছে? রানা সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে যে রানা দেখেছিল।
তার মানে রানা সম্পর্কে জাস্ট আমরা একটা তথ্য পেয়েছি, রানা দেখার কাজটা করছে। এখন দেখেন এই বাক্যটাতে আপনি যদি লেডির কাছে আসেন, এই লেডিটা কোন দেশি? আমেরিকান। এই লেডি কি ফর্সা না কালা? এই যে ফর্সা। এই লেডি কি ইয়াং মানে কচি নাকি বুড়া? এই যে দেখেন এই লেডি হচ্ছে ইয়াং বা কচি বা জোয়ান। এই লেডি কি লম্বা না খাড়ো? এই দেখেন এই মহিলা হচ্ছে লম্বা। এই মহিলা কি সুন্দরী নাকি কুৎসিত? সব মহিলারই আল্লাহ সুন্দর করে বানাইছে, জাস্ট আমি একটা সেন্টেন্স লিখেছি। এই যে দেখেন মহিলাটা বিউটিফুল। তার মানে দেখেন এই বাক্যটাতে রানা সম্পর্কে আপনি একটা তথ্য পেয়েছেন। তথ্যটা কি বাবা? রানা দেখেছে। কিন্তু এই লেডি সম্পর্কে আপনি তথ্য পেয়েছেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং মেয়ের সংখ্যা ধরলে আরেকটা, ছয়টা। তার মানে দেখেন এখন আপনি যদি বলেন যে সেন্টেন্সে কারো সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, তাহলে তো লেডি সম্পর্কে পাঁচটা তথ্য দেওয়া হয়েছে। তাহলে লেডিও কি সাবজেক্ট? রানাও কি সাবজেক্ট? নো। আসলে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট যদি বলেন, তাহলে এই সেন্টেন্সে লেডিও সাবজেক্ট, রানাও সাবজেক্ট, যেটা কোনোভাবেই সম্ভব না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি দেখেন, আমরা এটাকে এইভাবে বলতে পারি, আমরা এটা এইভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? কোন সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এবং যার উপরে নির্ভর করে ভার্বের বিভিন্ন ফর্মস বা রূপের আগমন ঘটে বা পরিবর্তন ঘটে তাকে সাবজেক্ট বলে। তাহলে মাথায় রেখেন, কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সাইড বাই সাইড শুধু বললেই হবে না, মূলত যার উপরে নির্ভর করে ভার্ব আসে তিনি হলেন সাবজেক্ট। আমরা একটা উদাহরণ দিই, তাহলে একবারে মনে করেন ঝকঝকা ফকফকা হয়ে যাবে। ধরেন আমি লিখলাম আই এম ওকে, আমি ঠিক আছি। আচ্ছা বাবা, এই সেন্টেন্সে এম আমি কার জন্য আনলাম? আই এর জন্য। তাহলে এই যে ভার্বটা যার জন্য আনছেন সেই সাবজেক্ট। আমি যদি এখানে এইভাবে বলতাম ইউ আর ওকে, এই যে আর আমি কার জন্য এনেছি? ওকের জন্য এনেছি, আনি নাই। ওকে, আনি নাই। তাহলে আমি ইউ আরটাকে কার জন্য আনলাম? ইউ এর জন্য। সো যার জন্য ভার্বের আগমন ঘটে বা পরিবর্তন ঘটে, আই এর জন্য এম ছিল, ইউ এর জন্য পরিবর্তন ঘটে, দেখেন হয়ে গেছে আর। তাহলে যার জন্য ভার্বের আগমন বা পরিবর্তন ঘটে সেটাই হলো মূলত সাবজেক্ট। তাহলে দেখেন ইউটা হলো কি আমাদের এখানে সাবজেক্ট। পিডিএফ দেওয়া যাবে হুমায়ুন কবির, হ্যাঁ ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা আমাদের এই পেইড ব্যাচে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আবার আসেন আই এবং ইউ লিখছি। এখন আমি যদি ধরে নেন লিখি রূপা, হ্যাঁ বাসা থেকে যদি আমার বউ লাইভ দেখে তো সেই রূপা লেখা দেখলে রাগ করবে, মানে আমার বাসা যে সোনা আছে মানে বউ আর কি, সে রূপা লেখা দেখলে রাগ করে। তাও একটু মাঝে মাঝে লিখি আর কি, ছোটবেলার অভ্যাস। তো বাবা দেখেন আমি যদি বলি রূপা ইজ ওকে বা রূপা ঠিক আছে, সুস্থ আছে, তো এইবার দেখেন তো রূপার পরে আমি কি ইজ লিখবো না? হ্যাঁ আমাকে ইজ লিখতে হচ্ছে। তার মানে দেখেন যার জন্য এই যে ভার্বের আগমন ঘটতেছে সেটাই হলো বাবা আমাদের জন্য সাবজেক্ট। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে যার জন্য ভার্বের বিভিন্ন রূপের আগমন বা পরিবর্তন ঘটে এবং যার সম্পর্কে সাইড বাই সাইড বলাও হয় তাকেই বলা হয় সাবজেক্ট। আই হোপ ইনশাল্লাহ এরপরে আপনারা এত পেরেশানি নাই। তাহলে আমরা যেই জিনিসটা মাথায় রাখবো, ওকে, তাহলে আমরা এখানে যেই জিনিসটা মাথায় রাখবো এবং খাতায়ও রাখবো, তুলে রেখেন। আমি এই ক্লাসের পিডিএফ তো আসলে মনে হয় পেজে দেয়া যায় না, আমি এই ফুল ক্লাসটার পিডিএফ এর পিকচার আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, বলতেছে স্যার রূপা নামটাই লেখেন, এটা ঠিক না। ঠিক আছে আম্মা জান, এখন আপনার নামও লিখবানে। ওকে, আচ্ছা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এইবার দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি। তথ্যটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট লিখতে চাইবেন বা সাবজেক্ট লিখতে যাবেন, সাবজেক্ট হওয়ার যোগ্যতা 6টা জিনিসের আছে। দেখেন আমি এখানে লিখে রেখেছি সাধারণত নিচের এলিমেন্টস গুলো সেন্টেন্সে ভার্বের পূর্বে সাবজেক্ট হতে পারে। 1 নাম্বার নাউন সাবজেক্ট হতে পারে, 2 নাম্বার প্রোনাউন সাবজেক্ট হতে পারে, 3 নাম্বার নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে, 4 নাম্বার নাউন ক্লজ সাবজেক্ট হতে পারে, 5 নাম্বার জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যেটা নাউনের কাজ করে, সেটাও সাবজেক্ট হতে পারে। 5 নাম্বার ইনফিনিটিভ ফ্রেজ এটাও আপনার সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এখন বিষয়টা দাঁড়ালো যে যা আর কি, যে ভাইয়া আমার তো এই জিনিসগুলো জানা নাই, আমরা আপাতত দিকে জানতে যাচ্ছি না, আমরা যখন ধাপে ধাপে পরের ক্লাসগুলোতে যাব আপনি এগুলো নিয়ে পুরো ছেলে খেলা খেলতে পারবেন। আমি মাঝে মাঝে আমার স্টুডেন্টদেরকে বলি যে ভাই এই যে ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলছেন, মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলতেছেন, রাজনৈতিক নেতাদের পুতুল হয়ে খেলতেছেন, ভাই এই খেলাধুলা বাদ দিয়ে দেন দাদা, এসব খেলাধুলা বাদ দিয়ে ইংরেজি নিয়ে খেলেন, খেলেও মজা পাবেন, গুনাও হবে না। হ্যাঁ, এবং এই ভাষা জানার জন্য
আপনার জব পেতেও সুবিধা হবে, আপনি এগিয়েও থাকবেন ইনশাল্লাহ। ওকে বাবা, তাহলে আমি একটা উদাহরণ জাস্ট আপনাদেরকে দেখাই যে নাউন প্রোনাউন বা এই যে নাউন প্রোনাউন, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, জিরান্ড এবং ইনফিনিটিভ কিভাবে সাবজেক্ট হতে পারে। এই যে জাস্ট আপনি এই জায়গাটা থেকে দেখে নেন, আমি পাশে লিখে রেখেছি। এগুলো আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে, যেমন আমি জিরান্ডের ক্লাসে আপনাদেরকে জিরান্ড A to Z বোঝাবো, ফুল একটা ক্লাস আমি জিরান্ড দিয়ে নিব ইনশাআল্লাহ। ক্লজের ক্লাসে আপনি ক্লজ শিখবেন। ফ্রেজের ক্লাসটা আপনি যেদিন দেখবেন আপনার কাছে মনে হবে যে ফ্রেজ এত সহজ, ক্লজ এত সহজ, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, তাই আমরা সেই জায়গাতে গেলাম না। আচ্ছা, জাস্ট আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনার জন্য বেস্ট হবে। সো আমি আগের পেজটা দিয়ে রাখলাম, একটা স্ক্রিনশট নিতে পারেন। রুবেল আহমেদ, বিদ্যাবাড়িতে আপনাকে এখন দেখি না কেন? ভাই বিদ্যাবাড়ি থেকে আমি মানে নিজের প্রতিষ্ঠান আছে, তাই আমি আর বিদ্যাবাড়িতে এখন ক্লাস নিচ্ছি না। ওকে, আচ্ছা, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বাবা, আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। স্পেশালি দেখেন যারা পড়ান, হ্যাঁ, যারা স্টুডেন্টদেরকে পড়ান, ভাই আমি একটা কথা সবসময় বলি, দেখেন আমি একটা কথা সবসময় বলি, বিষয়টা হচ্ছে এই, আমরা যখন কোনো দোকানদার থেকে চাউল কিনতে যাই, একজন চাউলের দোকানদার থেকে ধরেন আমি 20 কেজি চাউল কিনলাম, এখন 20 কেজির জায়গায় উনি যদি আমাকে 1 কেজি চাউল কম দেয়, কিয়ামতের দিন এই 1 কেজি চাউল কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা যেমন তাকে ধরবে, সাইজ করবে, তার বিচার হবে, ঠিক তেমনি টিচারদের কথা বলছি। যে টিচাররা স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে স্টুডেন্টদের পড়াইতে চাচ্ছেন, তাকে ওই বিষয়ে যতটুকু জ্ঞান দেওয়ার কথা ছিল, ওই যে 20 কেজি চাউলের জায়গায় 19 কেজি দিলে যেমন গুনাহ হয়, ওই স্টুডেন্টটারে ওই টপিকের পুরোপুরি জ্ঞান না দিয়ে আপনি কেটে ছেটে জ্ঞান দিলেন, আপনি স্টাডি করলেন না, পড়লেন মানে নিজে পড়লেন না, স্টুডেন্টরে ওই দাদার যুগে যা পড়ছেন তাই পড়াই দিলেন, আপনি কম পড়ালেন। মাথায় রেখেন, ওই যে দোকানদার 1 কেজি চাউল কম দিলে যেমন তার গুনাহ হয়, যে টিচার ক্লাসে কম দেয় তারও গুনাহ হয়, তারও আল্লাহ হিসাব নিকাশ নেবে। তাই আমি বিশেষ করে স্টুডেন্টদেরকে পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ টিচারদেরকেও বলি যে আল্লাহর ওয়াস্তে আপনারা স্টাডি করেন, ওকে, আপনাদের জন্য বেটার হবে আর কি। তো ঠিক আছে, আমাদের সাবজেক্ট দেখা হয়ে গেছে, এখন আমরা ভার্বের কাছে যাব। বাবা আমাদের এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 1000 টাকা। আচ্ছা, চলে আসি। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভার্ব কাকে বলে, দেখেন আমরা অনেকে বলে থাকি যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। জি, কাজ করা বোঝালে সেটা মানে ভার্ব হয়, এটা ঠিক আছে। কাজ না করা বোঝালেও ভার্ব হয়। সালাউদ্দিন ভাই, জাযাকাল্লাহ ভাই, হ্যাঁ জাযাকাল্লাহ। আচ্ছা, এবার দেখেন কোন সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা সাধারণত কোনো কাজ করা, খেয়াল করেন, কাজ করা, এরপরে কোনো কিছু হওয়া, কারো কাছে বা কারো অধীনে কোনো কিছু থাকা, কারো কোথাও অবস্থান করা ইত্যাদি যদি বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, তাহলে খেয়াল করেন, শুধু কাজ করলেই ভার্ব হয় না, হওয়া বোঝালে ভার্ব হয়, কারো কাছে কিছু থাকা বোঝালে ভার্ব হয়, কারো কোথাও অবস্থান বোঝালেও ভার্ব হয়। বিষয়টা হচ্ছে এই। ওকে স্যার, কোর্স ডিটেল দিয়েছেন কি? আচ্ছা, আমি নিচে দিয়ে দেবো না কোর্স ডিটেল। এখন আমরা ক্লাসটা করি। দেখেন, যেমন আমি যদি বলি হি গোস টু কলেজ বাই বাস, সে বাসে করে কলেজে যায়। আচ্ছা বাবা, এখানে গোস দিয়ে দেখেন তো কাজ করা বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে। সো যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় সেটা একটা ভার্ব। আবার আমরা যদি বলি শামিম ফিনিশ দ্য টাস্ক, শামিম কাজটা করো, এই যে শামিম ফিনিশ দ্য টাস্ক, শামিম কাজটা শেষ করলো, ফিনিশ করে ফেললো। যে ফিনিশ করা, সম্পন্ন করা, এটাও তো একটা কাজ, সম্পন্ন করাও একটা কাজ, এই যে কাজ করা বোঝাচ্ছে। সো আপনি ফিনিশকেও ভার্ব বলবেন। এইবার আসেন, এই যে আমি লিখে রাখছি রূপা, আপনি চাইলে রূপা না লিখে সোনা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। রূপা ইজ ভেরিডিক্যাল। ভেরিডিক্যাল মানে হচ্ছে অনেস্ট বা সৎ চরিত্র, সৎ। তো খেয়াল করেন বাবা, এই যে আমি যদি বলি রূপা ইজ ভেরিডিক্যাল, রূপা সৎ, রূপা সৎ মানে কি রূপা কাজ করতেছে? দেখেন তো এখানে সৎ দিয়ে কি রূপার কাজ করা বোঝায়? কাজ করা বোঝাচ্ছে না, বরং এখানে রূপার হওয়া বোঝাচ্ছে। কি হওয়া? আচ্ছা, এগুলো আমি এই কালারে লিখে দেই। কাজ করা, এই যে কাজ করা বোঝাচ্ছে, হ্যাঁ। আর এই জায়গাটাতে দেখেন হওয়া বোঝায়। একইভাবে আমি যদি বলি ওয়াসিম হ্যাজ, ওয়াসিমের আছে, ওয়াসিমের কি আছে? আ ল্যাপটপ, একটা ল্যাপটপ আছে। তাহলে এই যে দেখেন কারো কাছে কিছু থাকা বোঝাচ্ছে। এখন এখানে তো কাজ করা বোঝায় নাই। এখন আমি যদি বলি যে আমার অনেক টাকা আছে, অনেক টাকা থাকলে কি আমি কাজ করবো? আমি তো মানুষরা দিয়ে কাজ করাবো। আর বাঙালিরা সাধারণত অনেকে এই কাজটা করে আর কি। তাহলে খেয়াল করেন, এই যে ওয়াসিমের একটা ল্যাপটপ আছে, এতে কিন্তু কাজ করা বোঝাচ্ছে না।
থাকা বোঝাচ্ছে, সো এটাও একটা ভার্ব। এইবার আসেন আমরা এখানে একটা বাক্য লিখে রেখেছি, হেনা ইজ ইন যশোর। হেনা ইজ ইন যশোর। তো আমি যখন আমার কোনো ভাই বোনদের প্রশ্ন করি যে ভাই বা বোন বা বাবা আমারে বলেন তো ইজের বাংলা কি, খুব দুঃখটা লাগে কোন জায়গায় দেখেন, অনেকেই বলে ইজের বাংলা হচ্ছে হয়। জি, ইজের বাংলা হয়, এটা হবে, সব সময় কি হবে? হবে না। ধরেন আমি যদি বলি রূপা ইজ ইন যশোর, তাহলে বাংলা আসতেছে আপনি যদি হয় বলেন রূপা যশোরে হয়। আচ্ছা, এটা কি জীবনে সম্ভব? রূপা জীবনে একবারই হয়েছে, যশোরেই হয়েছে, ধরে নেন বরিশালের নোয়াখালী বা আমাদের দিনাজপুরে হয় নাই, হ্যাঁ সে যশোরে হয়েছে। এখন আপনি যদি ইজের বাংলা এখানে হয় বলেন, হেনা যশোরে হয়, তার মানে হেনা কি প্রতিদিনই হয়? হেনা যদি প্রতিদিন হয় ও নিজেও মরে যাবে, ওর মাও মরে যাবে। তাহলে এখানে কিন্তু হয় বোঝায় না, বরং এইখানে বোঝাচ্ছে হেনা ইজ, হেনা আছে, ইন যশোর মানে যশোরে। তাহলে বিষয়টা আসতেছে হেনা যশোরে আছে। আচ্ছা বাবা, হেনা যশোরে আছে তার মানে কি সে কাজ করতেছে? এইখানে কিন্তু কাজ করা বোঝাচ্ছে না। সো এইখানে কি বোঝাইতেছে? কারো কোথাও অবস্থান বোঝাচ্ছে। তার মানে ভার হতে গেলে জাস্ট কাজ করবে, অন্য কিছু করবে না, এরকম কিন্তু না। এর বাইরেও আরো হিউজ ক্যাটাগরির ভার্ব আমরা ব্যাখ্যা করতে পারি। এগুলো আমরা মডেলস এন্ড সেমি মডেলসে গিয়ে টোটাল বিষয়টাকে ঝাঁকানাকা স্টাইলে কভার করবো ইনশাআল্লাহ। জাস্ট এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ বলেন। এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে এক চাপুন, না থাকলে দুই চাপুন। নীল আকাশ, আজকে কি প্রথম ক্লাস? জি বাবা নীল আকাশ, আজকে প্রথম ক্লাস। আপনি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি চিনতে পেরেছি। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি আর কি। আচ্ছা ধন্যবাদ, অনেকে দুই চাপছেন। আল্লাহ আপনাদের মনের নেক আশা পূর্ণ করুক, দুশ্চিন্তা দূর করুক। কেউ আমিন না লিখে যাবেন না, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সাবজেক্ট চিনেছি, ভার্ব চিনেছি। এইবার খেলা হবে বাবা, হ্যাঁ? এইবার আস্তে আস্তে সামনের দিকে যাব আমরা। স্যার সিক্রেট গ্রুপে তো পিডিএফ দেয়া হবে। জি, সিক্রেট গ্রুপে পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি বাসায় গিয়ে, আমি স্টুডিওতে আছি ক্লাস নেওয়ার জন্য, বাসায় গিয়ে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তো এবার আমরা একটু খেয়াল করি ভাই, দেখেন অবজেক্ট কাকে বলে। আসলে এখানে একটু ঝামেলা আছে। অবজেক্ট কাকে বলে এটাকে আপনি পারফেক্ট ওয়েতে বাংলায় ওইভাবে ব্যাখ্যা করতে পারবেন না, এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা আমি পরবর্তীতে আপনাদের আবার বলবো। তারপরে এখন একটু বলে দেই, এই যে আমরা বাংলা দিয়ে ইংরেজি পড়াচ্ছি, বা আপনি যদি ইংরেজি দিয়ে কাউকে বাংলা পড়ান, বা আপনি যদি বাংলায় কাউকে অ্যারাবিক পড়ান, বা আপনি অ্যারাবিককে যদি বাংলা পড়ান, বাংলায় পড়ান, তাহলে কিন্তু ভুল হওয়ার একটা মারাত্মক জায়গা আছে। যেমন আমরা জানি হা, আইন, এই যে এই শব্দগুলো কিন্তু বাংলায় লেখা সম্ভব না, এটা আরবি, এটা আপনি বাংলায় আনতে পারবেন না। ইংরেজিরও কিছু বিশেষ বিশেষ বিষয় আছে যেগুলো আসলে বাংলায় ওইভাবে বোঝানোটা টাফ। লাবিব আহমেদ ভাই বলছেন, স্যার আমার কমেন্ট এড়িয়ে যাচ্ছেন কেন? বাবা আরেকবার কমেন্ট করেন, অনেকগুলো কমেন্ট আসছে তো, আপনার কমেন্ট উপরে চলে গেছে। আচ্ছা ধন্যবাদ। মাহমুদ স্যার নিবন্ধন প্রিলি রিটেন কবে থেকে শুরু হবে? এই মাসের 10 তারিখের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে খেয়াল করেন যে বিষয়টা বলতেছিলাম আর কি, যে অবজেক্টকে আমরা যেভাবে বলেছি ঠিক এইভাবে সব সময় ব্যাখ্যা করা যায় না, ঝামেলাটা এই জায়গাতে আর কি। হ্যাঁ দেখেন, যে এই জিনিসটা বাংলায় কারেক্ট, বাংলা ব্যাকরণের জন্য যেটা রাইট, ইংরেজিতে সেটা রং হয়। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেটা রং, ইংরেজিতে সেটা রাইট হয়। একটা ভাষা দিয়ে আরেকটা ভাষাকে শিখতে যাওয়াটা চরম বোকামি, একটা ভাষা দিয়ে আরেকটা ভাষাকে শিখতে চাওয়াটাও চরম বোকামি, এবং আরো ন্যাকামি এবং বোকামির সংমিশ্রণ হচ্ছে এক ভাষা দিয়ে শতভাগ আরেকটা ভাষাকে কেউ যদি শিখাইতে চায় সেটা পারবে না। যেমন দেখেন, আমি এই কথাটা অলওয়েজ বলি আমার স্টুডেন্টসদেরকে, যে আপনি বাংলায় যদি লেখেন সকল শিক্ষকগণ, এটা বাংলায় কিন্তু ভুল, আপনারা জানেন, এটা বাহুল্য দোষ হয়ে যায়। কারণ সকল বললে গণ বলা যাবে না, আর যদি গণ বলেন সকল সকল বলা যাবে না। তাহলে আপনাকে বাংলায় বলতে হচ্ছে সকল শিক্ষক, সকল ছাত্র, সকল ছাত্রী। গিট্টুটা লাগছে কোন জায়গায় বাবা একবার খেয়াল করেন। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি, আমি যদি সকলের ইংরেজি বলি অল, আর শিক্ষকের ইংরেজি যদি বলি টিচার, এবার বাংলায় কিন্তু এটা শতভাগ কারেক্ট ছিল, ইংরেজিতে এখানে একদম পুরো আপনি কট খাওয়া যাবেন। কেন কট খাবেন? কারণ বাংলায় এই যে আগের শব্দটা প্লুরাল হলে পরেরটা আমরা সিঙ্গুলার লিখি, কিন্তু ইংরেজিতে আপনি যখন ডিটারমিনারটা বা অ্যাডজেক্টিভটা প্লুরাল লিখে ফেলছেন, তখন পরের নাউনটা সিঙ্গুলার লিখলে ইংরেজিতে কট খাবেন। সো কট না খায়া যদি টক খেতে চান, তাহলে আপনাকে এখানে যে কাজটা করা লাগবে,
সামনেরটা যেহেতু প্লুরাল, সো পেছনেরটারও আপনার প্লুরাল বানাইতে হবে। এই যে দেখেন বাংলার ক্ষেত্রে একটা প্লুরাল হলে পরেরটা সিঙ্গুলার হয়, কিন্তু ইংরেজির ক্ষেত্রে ইফ দ্য ফার্স্ট ওয়ান ইজ প্লুরাল দেন দ্য সেকেন্ড ওয়ান উইল অলসো বি প্লুরাল। এখন সমস্যাটা হচ্ছে এইখানে। ওকে স্যার, আপনাকে দেখে বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছিল আবিব আহমেদ ভাই বলছেন, আপনি কি এখন বিদ্যাবাড়িতে ক্লাস নেন কিনা সেটা জিজ্ঞেস করছি, প্লিজ আর উত্তর দেন। না বাবা, আমি জুলাই মাসের 7 তারিখের পর থেকে বিদ্যাবাড়ির সাথে আর যুক্ত নাই। ওকে, আমার দেখলে অনেক আগে দেখছেন, আমি নাই বাবা। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর চাইছিলেন, এড়িয়ে যান, এবার উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা, যে জায়গাটা ছিলাম খেয়াল করেন। তাই আমি বারবার বলছি, আমরা যখন বাংলা দিয়ে যারা ইংরেজি শিখাই, আমরা কিন্তু শতভাগ আপনাকে শেখাতে পারবো না, এখানেই ঝামেলা আর কি। ওকে, এখানেই ঝামেলা। তাহলে দেখেন এই যে সকল শিক্ষকগণ লেখা যায় না, কিন্তু অল টিচার্স লিখতে হয়। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস। এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক ডিফারেন্স, এটাকেই বলা হয় লিঙ্গুইস্টিক ডিফারেন্স। এই ডিফারেন্সটা ধরতে না পারলে আপনি বিপদে পড়ে যাবেন। একইভাবে দেখেন, আমি একবার বলে নিই, কারণ আপনি এই যে আমি আপনাকে অবজেক্টে যে সংজ্ঞা লিখে দিয়েছি, এই সংজ্ঞা দিয়ে আপনি শতভাগ অবজেক্টকে কভার করতে পারবেন না, কিছু কিছু জায়গায় গিট্টু লাগবে, সেটাও আমি আপনাকে ব্যাখ্যা দিব, বুঝতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা উদাহরণ দিই, দেখেন আপনি বাংলায় বলতে পারেন তুমি আর আমি, তুমি আর আমি সৎ। বাংলা বাক্য হয়ে গেছে, কিন্তু তুমি এবং আমি সৎ, এখানে কোনো ভার্ব নাই। এখানে এটা দেখে আপনি যদি ইংরেজিতে চিন্তা করেন ইউ এন্ড আই অনেস্ট, অমনি, তাহলে এটা কি সেন্টেন্স হবে? হবে না, এটা ভুল হয়ে যাবে। তাহলে আপনারা কি বলতে হবে? ইউ এন্ড আই আর অনেস্ট। এই যে দেখেন ইংরেজিতে ভার্ব ছাড়া বাক্য হবে না, কিন্তু আপনি যখন বাংলা লিখবেন ভার্ব না হলেও বাক্য হয়। এইখানে হচ্ছে সমস্যাটা। তাই আমি যে সংজ্ঞাটা লিখে রাখছি, এটাকে আপনি শতভাগ ওভারল্যাপ করতে গেলে ওভারল্যাপিং করতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ স্যার, এখানে কোর্স ফি কত? বাবা, এখানে কোর্স ফি হচ্ছে 1000 টাকা। আমি একটু পরে বলি, হ্যাঁ আলোচনাগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, আমারই যেটা বারবার বলার কথা, এটা পরে বলি, দেন আপনি আলোচনাটা দেখেন, আপনার জন্য বেটার হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে অবজেক্ট কাকে বলে? আমরা সিম্পলি বলতে পারি, আমরা সিম্পলি বলতে পারি যে কোনো সেন্টেন্সে সাধারণত, বাবা আমি এখানে সাধারণত লিখছি কারণ অনেক জায়গা আছে যেখানে আপনি সবগুলো তথ্য পাবেন না, সমস্যাটা এইখানে আর কি। হ্যাঁ স্যার, আপনার এখানে কি শুধু ইংলিশের কোর্স আছে? জি, আপনারা এই ইংলিশ কোর্সের ফার্স্ট যে পেইড ক্লাসটা এটাই করতেছেন আপনারা। ওকে বাবা, তো খেয়াল করেন, আপনি যদি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন, এখানে কিন্তু খুব ভাইটাল একটা পার্ট হচ্ছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই হবে না। হ্যাঁ, করলেই হবে না, দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরে, ও মাই গড, আমি এখানে ভার্বটা লিখতে ভুলে গেছি। হ্যাঁ, আমি কোনো কিছু লিখতে ভুলে গেলে আমি বলি সরাসরি এটা আমার বউয়ের দোষ, বুঝছেন? কারণ পাশের রুমে বউ থাকে, বউরে ফেলে আরেক রুমে আমি বসে বসে টাইপ করি, তো মন বউয়ের দিকে থাকে, আপন বউ আর কি আমার। এই আমি এই জন্য কোনো কিছু ভুলে গেলে বলে আমার বউয়ের দোষ, বাবা আমার কোনো দোষ নাই। আচ্ছা, তাহলে একটা মিস্টেক করে ফেলছিলাম। দেখেন কোন সেন্টেন্সে ভার্বকে সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরে, এই যে এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, ভার্বের পরে যে এক বা একাধিক অংশ পাওয়া যায় সেই অংশটাকেই অবজেক্ট বলা হয়। ওকে, সেই অংশটাকেই অবজেক্ট বলা হয়। যেমন দেখেন, আমি যদি একটা বাক্য লিখি এরকম, বার্ডস, আমি একটা বাক্য লিখলাম বার্ডস ফ্লাই ইন দ্য ওপেন স্কাই। দেখেন আমি একটা বাক্য লিখেছি, বার্ডস ফ্লাই ইন দ্য ওপেন স্কাই, পাখি খোলা আকাশে ওড়ে, পাখি মুক্ত আকাশে ওড়ে। এখন গিট্টুটা লাগছে কোন জায়গায় বাবা? মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আমরা অনেক সময় এটা না বুঝা বোকামিটা করি। দেখেন বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই কি ওড়ে, তা উত্তরে কি আসবে? আকাশ ওড়ে, খোলা আকাশ ওড়ে, নাকি পাখি ওড়ে? আপনি বলেন তো। এখন এই যে ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তরে পেলাম পাখি ওড়ে। এখন আপনি বলেন ভার্বের আগে যে ভার্ব ফ্লাই এর আগে যে বার্ডস আছে, আপনি এই বার্ডসটাকে কি অবজেক্ট বলবেন? বলা যাবে না। কেন? আমরা এই যে কি দিয়ে প্রশ্ন করেও কিন্তু আমরা অবজেক্ট না পেয়ে সাবজেক্ট পেলাম। কেন এটা সাবজেক্ট হলো? ওই যে ভাই আমি বলেছি যে ভার্বকে আপনি যখন কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, উত্তরটা যদি আপনি ভার্বের পরে পান, উত্তরটা যদি আপনি ভার্বের পরে পান, আহা, তাহলে ভার্বের পরে পেলে সেটাকে আপনি বলবেন অবজেক্ট। সামনে যদি পেয়ে যান সেটা অবজেক্ট হবে না, সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে।
আচ্ছা, তাহলে এই হলো গিয়ে ঘটনা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন আমি লিখলাম she plays, সে খেলে। এই দেখেন সে খেলে, এই পর্যন্ত ছিল সাবজেক্ট, তাই না? আমাদের অনেক মুরব্বী কমেন্ট করতেছেন, ঠিক আছে মুরব্বী, বললাম না, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা বাবা, তাহলে এই যে দেখেন she হলো সাবজেক্ট, plays হচ্ছে ভার্ব, সে খেলে। এখন আপনি প্রশ্ন করলেন সে খেলে, তা কি খেলে? ধরেন আমরা বললাম লুডো খেলে। এই যে দেখেন কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তরটা আমি ভার্বের পরে পেয়েছি, সো এটা অবজেক্ট। যদি ভার্বের আগে চলে আসতো তাহলে কিন্তু আপনি এটারে আর অবজেক্ট বলতে পারতেন না, সাবজেক্ট হইতো। ওবায়দুর রহমান ভাই, আপনার ক্লাসগুলো এখনো মিস করি, চশমাটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, আপনারা এই চশমাটা ফটোকপি করে দেবেন ইনশাল্লাহ, হ্যাঁ আমাদের এলাকায় আইসেন। তাহলে বাবা এই হলো গিয়ে অবজেক্ট নিয়ে আমি আরো ডিটেলস বলবো, সমস্যা হবে না? আচ্ছা, তাহলে দেখেন অবজেক্ট হওয়ার যোগ্যতা কে কে রাখে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবজেক্ট হওয়ার যোগ্যতা আছে টোটাল ছয়টা জিনিসের। নাম্বার 1 নাউন এন্ড প্রোনাউন, নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন। এগুলো আমরা খুব অ্যাজ ইউজুয়ালি ইউজ করতে পারি, কিন্তু এর বাহিরে নাউন ফ্রেজ, আমি আগেই বলেছি সাবজেক্টের সময় যে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, জিরান নিয়ে আমরা আলোচনা করব, ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। আপনি কায়ামত সে কায়ামত তক ট্রাই করবেন, বাট এই 6টা অংশ ছাড়া আপনি কখনোই অন্য কিছুরে সাবজেক্ট বানাতে পারবেন না, অবজেক্ট বানাতে পারবেন না। সাবজেক্ট এবং অবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা এই 6টা জিনিসটা দিয়েছে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। রহিমা আক্তার রুনা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ রুনা, ভালো আছি। আচ্ছা স্যার, লুডো কি একা খেলে? না দাদা, লুডো কি একা খেলা যায়? যে খেলা যায় সাপ লুডো হলে আর কি। আমার ছেলে মাঝে মাঝে একা লুডো খেলে, যখন আমি বা কেউ তারা সময় দিতে পারে না, একা একাই দুই পক্ষ নিয়ে খেলে। সুজন খন্দকার লিখছেন স্যার বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। স্যার এই সেন্টেন্সটাতে কি অবজেক্ট নাই? ভাই আমরা ধাপে ধাপে মজার দিকে যাচ্ছি, বুঝছেন? এই এতক্ষণ তো অ্যাজ ইউজুয়াল তথ্য পেলেন, যা সামনের দিকে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ওয়েট করেন। ওকে, তো এইবার আমি আপনাদের এখানে জাস্ট উদাহরণ দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যে কিভাবে নাউন অবজেক্ট হতে পারে, কিভাবে প্রোনাউন অবজেক্ট হতে পারে, কিভাবে নাউন ফ্রেজ, এই পিএইচ দিয়ে আমি মূলত ফ্রেজ বুঝিয়েছি, এই সিএল দিয়ে মূলত আমি ক্লজ বুঝিয়েছি। তাহলে দেখেন অবজেক্ট হওয়ার জন্য নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, জিরান্ড হতে পারে, ইভেন ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজও হতে পারে। ওকে, আচ্ছা এতটুকু আশা করি আপনারা ইনশাআল্লাহ বুঝে ফেলেছেন। এইবার আসেন আমরা পরের অংশটাতে জাম্প করি। এইবার কথা হচ্ছে গিয়ে ডাবল অবজেক্ট বলে একটা বিষয় আছে, আপনারা জানেন কিনা, না জানলে এখন জানবেন ইনশাআল্লাহ। এখানে আমরা কিছু এক্সক্লুসিভ তথ্য শেয়ার করব। ভার্বকে আপনি কাকে অথবা কি দিয়ে যখন প্রশ্ন করবেন, এবং প্রশ্নের উত্তরটা আপনাকে অবশ্যই ভার্বের পরে পেতে হবে। যদি পরে পান তাহলে সেটা অবজেক্ট হবে। এখানে একটা অতীব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন, কি দিয়ে প্রশ্ন করলে আপনি বস্তুবাচক অবজেক্ট পাবেন। আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদেরকে এটা নোটে লিখে দিই, হ্যাঁ তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা ডিলিট হবে না, আপনি ইজিলি দেখতে পাবেন বারবার। আচ্ছা দেখেন ভার্ব, আমরা যখন স্যার ক্লজ মেকার কি, আচ্ছা ক্লজ মেকার, ক্লজ মার্কার, এগুলো স্যার ক্লাস টাইম কতক্ষণ? ক্লাস টাইম আমাদের 1 ঘন্টা 20 মিনিট হবে আজকে ইনশাল্লাহ, 20 থেকে 25 মিনিটের মতো হবে আর কি। আচ্ছা আপনি যখন ভার্বকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করেন, উত্তরে যা পাবেন সেটাই হবে অবজেক্ট। অবজেক্ট থাকে ভার্বের পরে, মাথায় রাখেন অবজেক্ট থাকে ভার্বের পরে। আচ্ছা এখন এই যে আপনি যখন কাকে দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে অবশ্যই একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন। আর যখন কি দিয়ে প্রশ্ন করবেন,
উত্তরে আপনি যা পাবেন সেটা অবশ্যই বস্তুবাচক অবজেক্ট হবে। এখানে একটা এক্সক্লুসিভ তথ্য মাথায় রাখেন, স্যার রিপ্লাই দেন না কেন? আচ্ছা বাবা রিপ্লাই দিব। খেয়াল করেন, আপনি যখন কাকে দিয়ে প্রশ্ন করে ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন এবং কি দিয়ে প্রশ্ন করে বস্তুবাচক অবজেক্ট পাবেন, যদি কোনো সেন্টেন্সে, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমাদের ভাই বোনরা অনেক সময় ভুল করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, আর 5 থেকে 7 মিনিট পর থেকে আজকের ক্লাসের মূল মজাটা পাওয়া শুরু করবেন। যা যতটুকু দেখতে থাকেন, মূল মজাটা একটু পরে পাবেন। আচ্ছা, খেয়াল করেন, যদি একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তি আর একটা বস্তু, এক্ষেত্রে দুটো অবজেক্ট থাকলে শুধু প্রযোজ্য, আদারওয়াইজ নয়। এক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডিরেক্ট এবং বস্তুবাচক অবজেক্টটিকে বলা হয় ডিরেক্ট। তাহলে আমি কি বলেছি, যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিটা সাধারণত ইনডিরেক্ট এবং বস্তুটা ডিরেক্ট হয়। এবার আমি একটা সেন্টেন্স দিচ্ছি, দেখি আপনারা এটা মার্ক করতে পারেন কিনা। আমি একটা ভিজ দিলাম, ভিজ ইজ দ্য সিনোনিম অফ এক্সাম্পল। ভিজ শব্দটা এক্সাম্পলের সমার্থক শব্দ। ধরেন আমি লিখলাম রানা কল্ড মিমি। রানা মিমিকে ফোন দিয়েছিল, ঠিক আছে। রানা সাবজেক্ট, কল্ড ভার্ব। আপনারা এখানে কমেন্ট করবেন মিমি কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। একটু চেষ্টা করেন তো, কমেন্ট করেন এখানে, মিমি কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, কে পারবেন, কে বলতে পারবেন? আজমাইন জুয়েল, স্যার ক্লাস কি রেগুলার বোর্ডে হবে? জি ভাই, আমরা এটা স্মার্ট বোর্ড কিনে ফেলেছি আমরা। হ্যাঁ, আমাদের স্টুডেন্টের পেছনে অলমোস্ট 9 লাখ টাকার মতো খরচ হয়েছে আপনাদের জন্যই আর কি। হ্যাঁ, আমরা এখন থেকে স্মার্ট বোর্ডে ক্লাস নেব। না না, অবজেক্ট তো অবশ্যই ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট বলেন। আচ্ছা, আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন ইনডিরেক্ট অবজেক্ট, আসাদুজ্জামান টিটু ভাই বলেছেন ডিরেক্ট। আচ্ছা আচ্ছা, মাথায় রাখবেন, যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে ডিরেক্ট আর ইনডিরেক্টের বিষয়টা আসে। যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট একটাই থাকে তাহলে ইনডিরেক্ট বলতে কিছু নাই, সেটা ডিরেক্ট অবজেক্ট হয়। ওকে, দেখেন আমি বলেছিলাম বস্তুটা ডিরেক্ট আর ব্যক্তিটা ইনডিরেক্ট হয়, শর্ত হচ্ছে দুইটা অবজেক্ট থাকলে। এখানে অবজেক্ট আছে একটা যদি থাকে সেক্ষেত্রে ইনডিরেক্টের কোনো বিষয় নাই, সে ব্যক্তি হলেও ডিরেক্ট, বস্তু হলেও ডিরেক্ট। বাট ইফ দেয়ার আর টু অবজেক্ট দেন দ্য পার্সোনাল অবজেক্ট উইল বি ইনডিরেক্ট এন্ড দ্য থিংস এটা হবে আপনার ডিরেক্ট। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এতটুকু বুঝে ফেলছি ইনশাআল্লাহ। এইবার পরের অংশটাতে আসেন। এই ছিল আমাদের ডাবল অবজেক্ট। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখব, যেই জায়গাটা আমরা হয়তো ওইভাবে কখনোই খেয়াল করি নাই। সেটা হচ্ছে আমরা এখন দেখব কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টটাকে মূলত বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি দেখেন, আমি এটাকে আপনাদের একটা নিউ পেজ দিয়ে বুঝাই দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। ধরেন আমরা এই পার্শ্বে লিখলাম অবজেক্ট আর এই পার্শ্বে আমি লিখলাম কমপ্লিমেন্ট। এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের এই পার্থক্য নিয়ে আমি 2017 সালে ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়েছিলাম। হ্যাঁ, তখন বাংলাদেশে ইউটিউবার অনেক কম ছিল। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশে ইউটিউবার বলেন, যেমন দেখবেন আগে বিশেষ একটা দলের, আমি দলের নাম বলবো না, আপনারা বুঝতে পারছেন, তাদের কর্মী ছিল, নেতা বেশি ছিল। আর এখন বাংলাদেশে আপনার ভিউয়ার চেয়ে ইউটিউবার বেশি, এবং সেটা পজিটিভ দিক, এটা নেগেটিভ না। কিন্তু আপনারাও চাইলে যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে বা আপনি পারবেন চ্যালেঞ্জ নিতে, ইউটিউবে ভিডিও দিতে পারেন, এটা একটা আর্নিং সোর্স হইতে পারে। আচ্ছা, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। হ্যাঁ, ধরেন আমি দুটো বাক্য লিখলাম, এই পাশে লিখলাম যে রানা টেকস টি, রানা চা খায়। আবার বললেন না রানা চা খায়, হ্যাঁ রানা চা খায়। আমরা এই পাশে একটা বাক্য লিখলাম, রানা লুকস স্ট্রং, রানাকে শক্তিশালী দেখায়। মজার ব্যাপার হচ্ছে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। মজার ব্যাপার হচ্ছে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এই পরের অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট।
আচ্ছা দুটো অবজেক্টের একটা উদাহরণ দিন ভাই। দুটো অবজেক্টের উদাহরণ দিব আমি, হ্যাঁ ওটা আমি মানে একদম টেকনিক্যালি বুঝে শুনেই সেটাকে আমি স্কিপ করেছি, ওটা নিয়ে ব্যাখ্যা আসতেছে, সুপার ব্যাখ্যা পাবেন, হ্যাঁ জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা আমাদের জিহাদ সরকার ভাই লিখছেন লিঙ্কিং ভার্বের পরে যা বসে তাই কমপ্লিমেন্ট। ভাই এটা কারেক্ট বলতে পারেন, বাট 50% কারেক্ট। লিঙ্কিং ভার্ব ছাড়াও কিন্তু আপনার কমপ্লিমেন্ট বসতে পারে, আমি ব্যাখ্যা করব। দেখেন লিঙ্কিং ভার্ব ছাড়াও কমপ্লিমেন্ট হতে পারে। ওকে আমি ব্যাখ্যায় আসতেছি, হ্যাঁ একটু পরে ব্যাখ্যায় আসতেছি। তো দেখেন এই জায়গাটাতে আমরা ভার্বের পরে অবজেক্ট বলেছি, এই জায়গাটাতে ভার্বের পরের অংশটাকে আমরা কমপ্লিমেন্ট বলেছি। প্রশ্ন হচ্ছে আমরা কেন কমপ্লিমেন্ট বললাম, কেন অবজেক্ট বললাম, এইটা বুঝতে গেলে আপনি যে কাজটা করবেন ভার্বটাকে তাড়াই দিবেন, তাড়াই দিয়ে এভাবে লিখবেন রানা, আর এখানে লিখবেন টি, মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দেখবেন যে রানা টেক্স টি। সাধারণত চা পান করার ক্ষেত্রে, কফি পান করার ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা টেক ব্যবহার করি। লেটস হ্যাভ আ কাপ অফ টি, লেটস হ্যাভ আ কাপ অফ কফি, লেটস টেক সাম টি, হ্যাঁ আমরা কিন্তু ড্রিঙ্ক ব্যবহার করি না। হ্যাঁ তো দেখেন এগুলোকে কলোকেশন বলা হয়। রানা চা পান করে, আচ্ছা রানা চা পান করে, তার মানে আপনি কি বলবেন রানা মানে চা, চা মানে রানা? নো, দুটো এক না। ভার্বের আগের এবং পরের অংশ যদি এক না হয়, আলাদা হয়, সেক্ষেত্রে আমরা পরের অংশটাকে অবজেক্ট বলি। কিন্তু এই বাক্যে আমরা যখন বললাম রানা লুকস স্ট্রং, এই বাক্যে দেখেন রানা মানেই হলো স্ট্রং অর্থাৎ শক্তিশালী, এবং শক্তিশালী মানেই হলো রানা, অর্থাৎ ভার্বের আগের এবং পরের অংশ যখন একে অপরকে এক্সপ্রেস করে তখন পরের অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। মজার ব্যাপার হচ্ছে যে স্ট্রং বলতে কাকে বোঝাচ্ছে? রানাকে। রানা কি জিনিস? সাবজেক্ট। তাই এই কমপ্লিমেন্টটা মূলত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরেকটা উদাহরণ দিই, ধরেন আমি এখানে লিখলাম উই প্লে লুডো, আমরা লুডো খেলি। তাহলে উই হলো সাবজেক্ট, প্লে ভার্ব, লুডো অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ আপনি কি বলবেন যে ভাই আমরা লুডো খেলি, লুডো খেলি তার মানে আমরাই লুডো, লুডোই কি আমরা? এক না, আলাদা। এই যে আলাদা হলে পরের অংশটা অবজেক্ট হয়। তন্নি চৌধুরী, এটা কি দিলেন বাবা চোখের মধ্যে স্টার স্টার? আচ্ছা আমি আসলে এগুলোর মিনিং কম বুঝি। হ্যাঁ আচ্ছা অন্যদিকে দেখেন আমি যদি এভাবে লিখতাম উই আর স্টুডেন্টস, এই বাক্যে দেখেন তো আমরা স্টুডেন্ট, স্টুডেন্টই আমরা, কিন্তু এই বাক্যে আপনি কি বলবেন আমরা মানে লুডো, লুডো মানে আমরা? নো, এক না। তাহলে দেখেন এইখানে আমরা স্টুডেন্টটাকে বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক অংশ। ওকে, পরিপূরক অংশ, তার মানে আমরাই স্টুডেন্টস, স্টুডেন্টসই আমরা। তাহলে এই স্টুডেন্টস বলতে কারে বোঝাচ্ছে? সাবজেক্টকে। কমপ্লিমেন্ট দুই রকমের হয়, একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখেন এই কমপ্লিমেন্টটা যেহেতু সাবজেক্টকে বোঝাচ্ছে তাই আমরা এটাকে বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এইবার আপনাকে সিম্পল একটা তথ্য দেই, খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেটা অনেকগুলো বইয়ের মধ্যে শতভাগ পারফেক্টলি আনসার লেখে নাই। সেটা কি জিনিস? তা হলো লিঙ্কিং ভার্ব কাকে বলে। এটার সাথে আমরা একটা পরিপূরক সম্পূরক একটা জিনিস শিখতে পারি, লিঙ্কিং ভার্ব। এটা আবার আমেরিকান ব্যান্ড লিঙ্কিং পার্কের নাম বলেন না, লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব কাকে বলে? আপনি বলবেন যে ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাকে সংক্ষেপে লিখলাম লিঙ্কিং ভার্ব বলে। আবার বলেন না যে লায়লা ভাবি বলে, লিঙ্কিং ভার্ব বলে। তাহলে যে সেন্টেন্সে আপনি ভার্বের পরে অর্থাৎ যেই ভার্বের পরে একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবেন সেটাকে আপনি অবশ্যই বলবেন এই ভার্বটা লিঙ্কিং ভার্ব। এবার আপনাদেরকে একটা তথ্য দেই, যে তথ্যটা আমাদেরকে ছোটবেলা থেকে ভুল দেয়া হয়েছে। ভুল তথ্যটা হচ্ছে গিয়ে অনেক বইয়ে একটা তথ্য পাবেন আপনি, তথ্যটা কি জানেন? অনেক বইয়ে তথ্যটা পাবেন, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এটা ডাহা মিছা কথা। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে না। এই যে দেখেন এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, কারণ এরপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, কিন্তু স্ট্রং শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে। বাট স্টুডেন্টস শব্দটা কিন্তু একটা নাউন। তার মানে লিঙ্কিং ভার্বের পরে যে আপনারে আর আমারে শিখাইলো লিঙ্কিং ভার্বের পরে সব সময় অ্যাডজেক্টিভ থাকে, কথাটা ঠিক না, ভুল। ওকে, তাহলে আমরা যেটা মাথায় রাখবো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউনও থাকতে পারে, এন্ড ইভেন লিঙ্কিং ভার্বের পরে প্রোনাউন থাকতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অনেক বইগুলো ঢালাও তথ্য দিচ্ছে যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। নো, লিঙ্কিং ভার্বের পরে দেখেন অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে, ইভেন লিঙ্কিং ভার্বের পরে আমরা চাইলে একটা প্রোনাউনও বসাতে পারি। যেমন আমি যদি বলি
দিস, ধরেন আমি যে এটা একটা কলম, হ্যাঁ কলম, আমি বলতে পারি দিস পেন, অথবা আমি বলতেছি যে এটা একটা পেন্সিল, আমি কিন্তু বলতে পারি দিস পেন্সিলস ইজ মাইন, এই পেন্সিলটা আমার। তো বাবা একটু খেয়াল করেন তো, এই পেন্সিলটা কার? আমার। আমার কোনটা? পেন্সিলটা। পেন্সিলটা কার? আমার। তার মানে আগের অংশ পরের অংশ এক নাকি আলাদা? এক। এক। তাহলে এটা হলো সাবজেক্ট। এই যে দেখেন এইটা কিন্তু একটা প্রোনাউন, তার মানে প্রোনাউন ক্যান অলসো বি আ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে গিটুটা কোন জায়গায় লাগছে দেখেন। আমরা অনেক সময় করি কি, বইগুলো থেকে যখন কোনো তথ্য দেখি আমরা সেটা যাচাই না কইরা একদম টিএম মানে টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ করি। ভাই আপনি একটা 1000 টাকার শার্ট কিনতে গেলে 8টা 10টা দোকান দেখে তারপরে শার্ট কিনেন। আপনি একটা 500 টাকা দিয়ে চশমা বা গ্লাস কিনতে গেলে 8টা 10টা দোকান দেখে তারপরে কিনেন। অথবা একটা দোকানে গিয়ে অনেকগুলো শার্ট দেখে একটা শার্ট, অনেকগুলো চশমা দেখে একটা চশমা কিনেন। অথচ এই শার্ট বলেন বা এই গ্লাস বলেন আপনি পরবেন কতদিন? 6 মাস বা 1 বছর। এই যে 6 মাস বা 1 বছরের একটা জিনিস আপনি পরবেন, যেটা এরপরে ফেলে দিবেন, সেই এরকম একটা জিনিস আপনি যখন নিচ্ছেন যাচাই বাছাই করতেছেন শতবার। কতবার দাদা? শতবার। কিন্তু আপনি যখন একটা গ্রামাটিক্যাল রুল পড়তেছেন, কোন একটা কিছু শিখতেছেন, তখন আপনি একটা বইয়ে জ্বালা আছে সেটাই পড়ে মুখস্থ করে ফেলতেছেন। ভাইরে এই যে জামা কাপড় দিয়ে কি হবে? আপনি তো একবার পরে ফেলে দিবেন, বা 1 বছর ইউজ করবেন, 2 বছর ইউজ করবেন। এই রুলগুলো কি 2 বছরের জন্য পড়তেছেন? পড়ছেন না। ইটস ফর দ্য লাইফ টাইম। এটা সারা জীবনের জন্য পড়তেছেন। তাহলে যে জিনিসটা সারা জীবনের জন্য পড়তেছেন, সেই জিনিসটার বেলা কেন আপনি যাচাই বাছাই করেন না? ওই যে দেখেন আব্বাই কইছে, মানে বাবা বলে দিছে যে সবসময় লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। কেরে মনি অ্যাডজেক্টিভ বসছে, এরপরে দেখেন এই যে নাউন বসছে, এন্ড ইভেন প্রোনাউনও বসছে। তাহলে খেলাটা হচ্ছে এইখানে। ইটস মি, এখানে মি প্রোনাউন কমপ্লিমেন্ট কিনা? হ্যাঁ প্রোনাউন কমপ্লিমেন্ট, হ্যাঁ প্রোনাউনটাই কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তবে এটা ইটস মি, এটা ইনফরমালি বলা যায়। ফর্মালি আফতাবুজ্জামান ভাই, ফর্মালি এটাকে বলতে হবে ইটস আই। ওকে, ইনফরমাল ইটস মি বলা যায়, ইটস আই। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এবার আজাইরা ইন্ট্রো শেষ। তাহলে আপনারা যে জিনিসটা বুঝে ফেলছেন, আর ডাবল অবজেক্ট আমি কিঞ্চিত বাকি রাখছি, পরে পাবেন ইনশাআল্লাহ। স্যারের ক্লাস করতে খুব ভালো লাগে। মাহমুদা ইয়াসমিন, মিমি, ধন্যবাদ মিমি। আচ্ছা বাবা, তাহলে এবার আপনাকে কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, দ্য আনসার উইল বি ভেরি ইজি। সেটা হচ্ছে কোন সেন্টেন্সে ভার্বের পরের অংশটুকু যদি ভার্বের আগের অংশটুকু অর্থাৎ সাবজেক্টকেই বোঝায়, তাহলে ভার্বের পরের ওই অংশটুকুকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন আমি এখানে লিখেছি হানি টেস্টস সুইট। এই বাক্যে দেখেন ভার্বের আগেরটার পরেরটা এক, অর্থাৎ যেটাই হানি সেইটাই সুইট, যেটাই সুইট সেটাই হানি। এই আগেরটা পরেরটা এক হয়ে গেছে, অর্থাৎ ভার্বের পরের অংশ যখন আগের অংশকে এক্সপ্রেস করে তখন পরের অংশটাকে বলা হয় তুমি হলে গিয়ে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এইবার আসেন আমরা যদি বলি উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস, স্টুডেন্টসই আমরা, তার মানে আমরা স্টুডেন্টস। এই যে দেখেন আগের অংশ পরের অংশ এক, সো আমরা এটাকে বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এক্ষেত্রে এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। দ্য another name of linking verb, লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে গিয়ে কপুলেটিভ ভার্ব। শ্যামলী আক্তার, ভর্তির জন্য যোগাযোগ করব কিভাবে? বাবা ভর্তির জন্য যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 019172112236, এখানে যোগাযোগ করতে পারেন। অথবা যেই পেজে ক্লাস হচ্ছে, এই পেজটা থেকে মানে এই পেজের আপনারা মেসেজ অপশনে গিয়েও মেসেজ করে নিতে পারেন। সাগর মন্ডল ভাই বলতেছেন আজকে একটা নতুন জিনিস শিখলাম যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয় না। জি সাগর ভাই, লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয় না। এবার আরেকটা ডাহা মিশা কথা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এটা ব্যাখ্যা করি। দেখেন আমাদের বাংলাদেশের অনেক বই আছে, এরা এরকম করে লেখে, তারা এইভাবে লেখে। আপনারা আমার বোকা বানাইছে কেমনে দেখেন, লিস্ট অফ লিঙ্কিং ভার্ব। মানে আমার খুব দুঃখ লাগে বুঝছেন, বাংলাদেশের অনেক বই লেখে লিস্ট অফ লিঙ্কিং ভার্ব। আমিও আছি স্যার, রানা এডিসি বন্ধু। আচ্ছা রানা ভাই, আপনার কবিতা মিস করি সেই ইন্টারমিডিয়েট থেকে রানা দোস্ত। আচ্ছা দেখেন আমাদের বাংলাদেশি বইগুলোতে একটা মারাত্মক ভুল ইনফরমেশন দেয়া হয়। হ্যাঁ অনেক বই, মোস্ট অফ দা বুকস আর কি, অনেক বই এই কাজটা করছে। কাজটা কি করছে দেখেন, তারা বলতেছে যে এইভাবে বলে সকল বিভার, চিন্তা করেন
এরা মরে গেলে কি বাঁচবে? সকল বি ভার্ব। এরপরে বলে বিকাম, খেয়াল করেন এগুলো আসলে করে ফেলাইছে আকাম, লেখছে বিকাম হয়েছে আকাম, কিরাম করে হয়েছে সেরাম করে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন সকল বি ভার্ব, এরপরে বিকাম, এরপরে তারা বলতেছে সিম, এরপরে তারা বলতেছে লুক, এরপরে তারা বলতেছে সাউন্ড। খেয়াল করেন আমি নিজেও মুখস্থ করছি, করে 5টা খাইছি কোন জায়গায় দেখেন, টেস্ট, টেস্ট, ফিলস বা ফিল, গ্রো। তারা বলতেছে এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে নাকি সেটা বি ভার্ব। চিন্তা করেন এই ভার্বগুলো সেন্টেন্সে থাকলে নাকি বি ভার্ব। আসেন তাহলে দেখি, খেলা হোক। হ্যাঁ আসেন আমরা তাহলে একটু দেখে নিই আসলে কি এগুলো থাকলেই বি ভার্ব হয় কিনা। আচ্ছা ধরেন আমি একটা বাক্য লিখলাম, এই যে এটা আমি একটু আগেও লিখছি, হানি টেস্টস সুইট। আচ্ছা বাবা এখানে যেটাই হানি সেটাই সুইট, তাই আপনি টেস্টকে বলবেন লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই এই টেস্ট থাকলে পরে লিঙ্কিং ভার্ব, তাহলে তো গিট্টুটা লেগে যাবে না। এই যে দেখেন টেস্ট থাকলে পরে লিঙ্কিং ভার্ব যদি বলেন, এখন ধরেন আমরা কার উদাহরণ দিব, এখানে অনেক মানুষের দেখা যাচ্ছে, ধরেন আমাকে জিহাদ ভাইরে নিয়ে উদাহরণ দিচ্ছি। এখন আমরা যদি বলি যে জিহাদ টেস্টস বার্গার্স, জিহাদ টেস্ট বার্গার্স, এই বাক্যটাতে একটু খেয়াল করেন, এই বাক্যে যেটাই হানি সেটাই সুইট, অর্থাৎ এটা ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই আমরা টেস্টকে বলছি লিঙ্কিং ভার্ব। এখন ধরেন আমি একটা বাক্য লিখলাম, জিহাদ টেস্ট বার্গার্স, জিহাদ বার্গার টেস্ট করে বা চেখে দেখে। অথবা আমরা চাইলে এইভাবে বলতে পারি যে আমাদের জিহাদ ভাই টেস্ট টেস্ট করে, কি টেস্ট করে? স্ট্রিট ফুড বা স্ট্রিট ফুডস। জিহাদ পথের পাশে যে খাবার বিক্রি হয়, জিহাদ ভাই রাগ করলেন নাকি? দেখেন জিহাদ টেস্ট স্ট্রিট ফুড, জিহাদ স্ট্রিট ফুড খায় বা চেখে দেখে বা পছন্দ করে, খাইতে পছন্দ করে। এখন আপনি কি বলবেন যে ভাই আপনারা কি জানেন স্ট্রিট ফুড খাওয়া মানে জিহাদকে খাইয়ে ফেলা? এই যেটা জিহাদ আর স্ট্রিট ফুড কি এক? এক না। তাহলে আগেরটা পরেরটা কি এক হইছে? হয় নাই। এই যে দেখেন আপনাদেরকে ছোটবেলা থেকে পড়াইতেছে সকল বিভার্ব, এরপরে এই যে ইত্যাদি ইত্যাদি ভার্ব থাকলে নাকি লিঙ্কিং হয়। তাহলে এখানে তো টেস্ট আছে, আপনারা লিঙ্কিং বানান, এটা তো লিঙ্কিং না। এই যে দেখেন এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব নয়। কেন নয়? কারণ এইটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নয়। এইটা কি বাবা? এটা মূলত হলো অবজেক্ট। তাহলে সোজা কথা লিঙ্কিং ভার্ব কাকে বলে এটা আপনারা যা জানতে হবে তা হলো যে ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেটা লিঙ্কিং ভার্ব। দ্যাটস দ্য পয়েন্ট। আমরা অনেকে এই জিনিসটা বুঝি না, না বুঝা বোকামি করে ফেলি। আচ্ছা আরেকটা দেখাই, যেমন দেখেন এই যে গ্রো, আমরা এভাবে বলতে পারি যে হি, গ্রোর পাস্ট টেন্স হচ্ছে গ্রু, আমরা অনেকে এটাকে গ্রিউ বলি, এটার উচ্চারণ হচ্ছে গ্রু, গ্রু। আচ্ছা তাহলে খেয়াল করেন, হি গ্রু ক্রপস, সরি হি গ্রু ওল্ড। এখানে গ্রু মানে হচ্ছে বিকেম, হয়ে যাওয়া। হি গ্রু ওল্ড, সে বুড়া হয়ে গেল, বুড়া হয়ে গেল। তাহলে এই বাক্যে সেই হচ্ছে বুড়া আর বুড়াই হচ্ছে সে, আগের অংশ পরের অংশ এক, এইটাকে বলা হয় বাবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু আগের এবং পরের অংশকে লিঙ্ক করছে তাই এটা লিঙ্কিং ভার্ব। এখন এই যে আপনি ছোটবেলাতে পড়ে আসলেন গ্রো মানে লিঙ্কিং ভার্ব, আসলে কি তাই? আসেন তাহলে একটু দেখি। এখন আমি যদি বলি, ধরুন আমি বললাম রানা গ্রু ক্রপস, রানা শস্য জন্মালো। এখন আপনি কি বলবেন রানা মানেই হলো ক্রপস বা শস্য, শস্য মানে রানা হলো? হয় নাই। তাহলে দেখেন এটা তো অবজেক্ট, তাহলে এটা কেমনে লিঙ্কিং ভার্ব হবে? এটা লিঙ্কিং ভার্ব নয়। এই যে আপনারা আমার ছোটবেলা থেকে টুপি পরানো হচ্ছে, এটা কিন্তু বলে দিতে পারতো যে হ্যাঁ লিস্ট অফ লিঙ্কিং ভার্ব, এই ভার্বগুলোর পরে যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাহলে এরা লিঙ্কিং ভার্ব হবে। আরে ভাই আপনি যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট চিনেই ফেলেন তাহলে এই ভার্বগুলোকে আপনার মনে রাখার দরকারটা কি? কোনো দরকার নাই। হোয়াট ইউ নিড টু নো, হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট ইজ নাথিং বাট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট চিনছেন মানে আপনার লিঙ্কিং ভার্ব চেনা হয়ে গেছে। সমস্যা হচ্ছে আপনার আগাটা ধরাই দিছে, গোড়া বোঝানো হয় নাই। ওকে ডান। এবার আসেন আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শেষ, এইবার আমরা দেখব অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বলেছিলাম, ভার্বের পরের অংশ যদি সাবজেক্টকে বোঝায় তাহলে
তাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এইবার আমরা দেখব অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে। তাহলে আসেন আমরা আগের তথ্যটাতে চলে যাই। আপনাদের সাথে একটা তথ্য আমি ইচ্ছাকৃতভাবে আংশিক রেখেছিলাম। এইবার ওই তথ্যটা আপনাদের সাথে ব্যাখ্যা করি। দেখেন বাবা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরে আমরা দুটো অবজেক্ট পেতে পারি, তবে শর্ত আছে এখানে একটা। ওকে মনিরুল ইসলাম ভাই, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলে, জি ভাই, অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে ফ্যাক্টিটিভ ভার্ব, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে লিঙ্কিং ভার্ব। মাহমুদুল হাসান ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, আপনারও অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে খেয়াল করেন, এইবার আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখব। দেখেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম, কি লিখবো, আবার রূপা লিখে ফেলছি। আচ্ছা, ধরেন আমি রূপাই লিখলাম, রূপা হলো আমাদের সাবজেক্ট। এইবার আমি লিখলাম গেইভ। একদম সহজ উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, আমার খুব পছন্দের উদাহরণ, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, তাই আমি লিখলাম আর কি। অমিত রায়হান, অসংখ্য ধন্যবাদ ভাইজান। আচ্ছা দেখেন, রূপা গেইভ, আমি বললাম রূপা দিল। তো আপনি এখন জিজ্ঞেস করলেন যে সুমন ভাই, রূপা যে দিল, তা সত্যি করে কম দেখি দাদা, কাকে দিল? ধরুন আমি উত্তরে বললাম মি, আমাকে দিল। এখন দেখেন তো, এটা আমরা অবজেক্ট বলবো নাকি কমপ্লিমেন্ট বলবো? রূপা আমাকে দিল, তার মানে আমি রূপা, রূপাই কি আমি? না, দুটো এক না। আগের এবং পরের অংশ যখন আলাদা হয় তখন সেটাকে বলা হয় অবজেক্ট। এই যে একটা অবজেক্ট। তাহলে আমি বললাম রূপা আমাকে দিল। এবার আপনি চাচ্ছেন যে ভাই রূপা আমাকে দিল, আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই, রূপা যে আপনার দিল তা কি দিল? আমি বললাম কি আর দেবে রে মনি, পেন, একটা কলম দিছে। তাহলে দেখেন, রূপা গেভ মি আ পেন, আমাকে একটা কলম দিল। তাহলে খেয়াল করেন, কাকে দিল? আমাকে। কি দিল? কলম। এই যে কাকে এবং কি প্রশ্নের উত্তরে আপনি যখন দুটো অংশ পাবেন, তখন আপনাকে একটু পরের দুটো অংশ এইভাবে চেক করতে হবে। আপনি মি মনে মনে লিখবেন এটা, হ্যাঁ, মনে মনে। এটা আমি, আমার মন তো আর দেখতে পাবেন না, তাই বোর্ডে লিখে দিচ্ছি, মি আ পেন। তাহলে একটু খেয়াল করেন তো বাবা, রূপা গেভ মি আ পেন, রূপা আমার একটা কলম দিল। তার মানে আপনি কি বলবেন? ভার্বের পরে আমি আর কলম, কলম আর আমি, দুইটা কি এক? দুইটা এক না। তার মানে আমি আর রূপা এক না, রূপা আর আমি এক না, দুটো জিনিস আলাদা। এই যে আগেরটা পরেরটা যখন আলাদা হয়, তখন প্রথমটাও অবজেক্ট, পরেরটাও অবজেক্ট। এইটারে আমি বলতে পারি অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2। এটা আমরা বলবো ব্যক্তি, আর এটারে আমরা বলবো বস্তু। যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আগে ব্যক্তি পরে বস্তু লিখলে ভালো। তবে আপনি যদি আগে বস্তু লিখে পরে ব্যক্তি লেখেন, সেক্ষেত্রে 99% ক্ষেত্রে ব্যক্তির আগে নিয়ে বস্তুকে পরে লিখবেন। যদি ভুলেও আপনি বস্তুটাকে আগে এনে ব্যক্তিরে পরে লেখেন, তখন ব্যক্তির মন ভেঙে যাবে। তখন ভাঙা মন জোড়া দেওয়ার জন্য ফেভিকলের আঠা হবে 2। আমি একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই বাক্যটাকে আমি এভাবে লিখলাম যে রূপা গেইভ, রূপা দিল। তখন আপনি বস্তুবাদী লোক, আপনি জিগাইলেন, প্রশ্ন করলেন যে ভাই আগে কোন দেখি, রূপা দিল তা কি দিল? তখন আমি বললাম ভাই আ পেন, একটা কলম দিল। এবার আপনি জিজ্ঞেস করলেন ও কলম, তাহলে থাক, তা কাকে দিল? এবার দেখেন, আগে আমি বস্তু লিখছি, এবার পরে আমি কি লিখবো? ব্যক্তি। এইবার আমি লিখলাম মি। এখন আগে যখন বস্তু লিখে ফেলছি, তখন এই যে ব্যক্তির মন ভেঙে গেল। তো ভাঙা মন জোড়া দেওয়ার জন্য তখন ফেভিকলের আঠা লাগবে। তা ফেভিকলের আঠা তখন কি হবে? তখন 2 হবে। ওকে, দুই একটা সেক্টর আছে যে জায়গাতে আমরা 2 না লিখে ফর লিখি। ওকে, মুসা আহমেদ স্যারের একাডেমিক কি কোনো ব্যাচ আছে? ভাই এই মাসের মাঝামাঝি সময়ে একাডেমিক দুটো ব্যাচ আসতেছে। একটা হচ্ছে আপনার ক্লাস 10 এর, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েটের। ওকে, আচ্ছা, এখানে আমরা যদি ব্রিং লিখতাম, বাই লিখতাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অবশ্য পারচেজ লিখতাম, তখন 2 না লিখে ফর লিখতে হতো। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে এখানে আমি আর পেন দুটো জিনিস আলাদা হওয়ায় আমরা এটারে অবজেক্ট বলছি। কিন্তু আমি যদি এইভাবে লিখতাম, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে রূপা কল্ড
রূপা ডেকেছিল বা ডাকলো। এবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই ডাকলো, আপনারা তো জানেন যে ভার্বকে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। এবার আপনি জিজ্ঞেস করলেন যে সুমন ভাই রূপা যে ডাকলো তা কাকে ডাকলো, আমি বললাম মি, আমারে ডাকলো, এটা অবজেক্ট, কারণ আমি আর রূপা আলাদা। এইবার আপনি জিজ্ঞেস করলেন যে স্যার তার রূপা যে আপনারা ডাকলো তা কি ডাকলো, আপনারা কি বাপ ডাকলো, ভাই ডাকলো, মামা ডাকলো, নাকি ইষ্টুকুলুকুলু ডাকলো, নাকি জান ডাকলো? এই যে রূপা যে আপনারা ডাকলো কি ডাকলো? তখন আমি বললাম কি আর ডাকবে, ভাই ডাকছে, খালাতো ভাই। এই যে রূপা কল্ড মি, আমাকে ডাকলো, আপনি প্রশ্ন করলেন কি ডাকলো, উত্তরে বললাম ব্রাদার। এইবার দেখেন তো কাকে প্রশ্নের উত্তরে মি এবং কি প্রশ্নের উত্তরে ব্রাদার, দুটোই পেয়েছি। বাট আপনি যদি জাস্ট এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এবং ব্রাদার এই দুটো কি আলাদা নাকি এক? দেখেন আগের বাক্যে আমি আর কলম, কলম আর আমি দুইটা এক ছিল না আলাদা ছিল? আলাদা হলে দুইটাই অবজেক্ট। কিন্তু এখানে আমি আর ভাই আলাদা না, এটা একই ব্যক্তি। এক্ষেত্রে এইটাও একটা কমপ্লিমেন্ট। এখন আপনিই বলেন তো, এটা তো অবজেক্ট না কমপ্লিমেন্ট। এখন ব্রাদার বলতে কি রূপারে বোঝাচ্ছে? রূপা তো আর শরীফ থেকে শরীফা হয়ে যায় নাই যে আপনি রূপারে ভাই ডাকবেন, এ তো বোন, এ তো বোন, মাইয়া মানুষ। তাহলে আপনি কি বলবেন, না এখানে ভাই মানে হচ্ছে আমি। তাহলে দেখেন আমি ভাই, ভাই আমি। সো এই কমপ্লিমেন্টটা অবজেক্টকে বোঝাচ্ছে। যে কমপ্লিমেন্ট অবজেক্টকে নির্দেশ করে বা অবজেক্টকে বোঝায় তাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি ইনশাআল্লাহ আপনার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। সো এতটুকু জায়গার মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট ফিল ফ্রি টু আস্ক। ভাই অবজেক্ট কি শুধু ভার্বের হয় না অন্য পার্টস অফ স্পিচেরও হয়? হ্যাঁ, অবজেক্ট দুটো জিনিসের হয় ভাইজান। হ্যাঁ জিয়াদ সরকার ভাই, অবজেক্ট দুটো জিনিসের হয়, একটা হচ্ছে ভার্বের আর একটা হচ্ছে প্রেপোজিশনের। প্রেপোজিশনের অবজেক্টকে বলা হয় প্রেপোজিশনাল অবজেক্ট, যেটাকে মডার্ন ইংলিশে অনেকে বলে প্রিপেন্ড। ওকে, অনেকে প্রিপেন্ড বলে, এটা নিয়ে একদিন কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ তন্নি, কোনো কোশ্চেন নাই? আপনার তো ট্যালেন্টেড ডিব্বা মাশাআল্লাহ। হ্যাঁ ভাই আমি তো ডিব্বা না, আমি হচ্ছে জার্কিং। আচ্ছা মাশাআল্লাহ, আবু সাইদ, ফয়সাল ভাই, জিয়াদ ভাই, জাজাকাল্লাহ ভাই, মোস্ট ওয়েলকাম। তাহলে আমাদের সাবজেক্ট চেনা শেষ, ভার্ব চেনা শেষ, অবজেক্ট চেনা শেষ, কমপ্লিমেন্ট চেনা শেষ। ডান, ওকে, এটাই আমরা বলেছিলাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এখন আসেন আমরা এবার দেখবো এক্সটেনশন জিনিসটা কি। হ্যাঁ, এখন আমরা দেখবো যে এক্সটেনশন জিনিসটা কি। দেখেন কোন একটা সেন্টেন্সে আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এই চারটা তো চিনা ফেলাইছেন। এই চারটার বাহিরে যদি অন্য কোনো কিছু পেয়ে যান তাহলে বুঝবেন এইটাই হলো গিয়ে আপনার এক্সটেনশন। কিচ্ছা শেষ। ওকে, তা আমি দেখেন এখানে লিখে রাখছি, সহজ ভাষায় বলতে গেলে সাধারণত কোন সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ও কমপ্লিমেন্ট ছাড়া যে অতিরিক্ত অংশ বা অংশ সমূহ থাকে তাদেরকে এক্সটেনশন বলে, তাদেরকে এক্সটেনশন বলে। ওকে স্যার, ক্লাস ডিউরেশন কি সবসময় 1 ঘন্টা 20 মিনিটের মতো হবে? মুসা আহমেদ ভাই, কোনো কোনো ক্লাসে 2 ঘন্টা হবে, কোনোটা 2 ঘন্টা 10 মিনিট হতে পারে। ইভেন কোনো ক্ষেত্রে এরকমও হতে পারে যে আমাদের 1 ঘন্টাতে একটা টপিক শেষ, সেক্ষেত্রে আপনার 1 ঘন্টাতে হয়ে গেল। মনিরুল ইসলাম ভাই, স্যার আপনার ক্লাস করে অন্যান্য স্যারদের বিপদে ফেলে দিই, এটা একদিক থেকে খারাপ আবার একদিক থেকে অনেক ভালো। কেন অনেক ভালো আমি বলি, একদিক থেকে খারাপ কি ভাই, দেখেন এই যে আমি যেমন সবসময় চেষ্টা করি একটা তথ্য যত সহজে বোঝানো যায়, পাশাপাশি এটার এক্সক্লুসিভ কিছু তথ্য দিতে চেষ্টা করি। এখন হতে পারে কিছু এক্সক্লুসিভ তথ্য আমি জানি না, এখন আমি তো ভাই আল্লাহর ফেরেশতা না, আবার আমি ইবলিশ শয়তানও না, ঠিক আছে? এখন আমি যেমন সব জানি না, আরেকজন স্যার হয়তো সব জানে না। এটা একটা সমস্যা, হুটহাট স্যারদেরকে বিপদে ফেলা যেমন ঝামেলা, আবার দেখেন যদি আপনি স্যারদেরকে মাঝে মাঝে বিপদে না ফেলেন, ওনার মধ্যে যে কমপ্লাসেন্সি বলে আর কি, কমপ্লাসেন্সি মানে হচ্ছে কি আত্মতৃপ্তি চলে আসবে। দেখেন আমার ক্লাসে ধরেন 50 জন স্টুডেন্টস আছে, এখন 50 জন স্টুডেন্টস এর মধ্যে 2-4টা স্টুডেন্টস হচ্ছে জম্মের বিখাউজ। বুঝছেন তো, এটা একটা মজার ভাষা আর কি, মানে জম্মের এমন পড়াশোনা করে এবং মাঝে মাঝে স্যারে আটকায় দেয়। এখন এইরকম যদি 2-4টা স্টুডেন্ট থাকে, এতে করে টিচার হয় ওই সেকশন ছেড়ে দিয়ে পালায় যাবে, আর নাহলে টিচারের স্টাডি করে আসতে হবে। বুঝতে পারছেন ভাই? তাই 2-4টা এই টাইপের স্টুডেন্ট থাকলে ভালো, খারাপ না। আর অনেকে তো আছে ভাই, যে আমি অনেক সময় বলি আর কি, একটা কথা এইভাবে বলি যে ভাই বর্তমান যুগ কিন্তু, আমি একটু মজা করেই বলি, এখন কিন্তু আর বগলের যুগ না,
এখন হচ্ছে গুগলের যুগ। তো অনেকে আমার প্রশ্ন করে, ভাই বগলের যুগ মানে কি? বগলের যুগ মানে হচ্ছে, দেখেন আগের দিনের অনেক মাস্টার বা বুড়ো মনে অনেক মাস্টার আছে, এরা ক্লাসে এরকম বগল দাবা করে বই নিয়ে আসবে, আইসা বগলের নিচ থেকে বই বের করে যা আছে শুধু তাই পড়াবে, এর বাইরে আর কিছু পড়াবে না, বগল দাবা করে বই বের করে পড়াবে। এই জন্য আমি এদেরকে বলি এরা বগলে সার্চ দেয়। বগলে সার্চ দেওয়া মানে বগল দাবা করে বই আনছে, বইয়ে যা পাইছে তাই পড়াইছে, এটা হচ্ছে বগলে সার্চ দেওয়া। তো এই যুগে যদি আপনি বগলে সার্চ দেন দাদা, তা গুগল কি দোষ করলো? এই যুগে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, আরো কত কিছু আছে। সো আপনারা সময়ের সাথে সাথে স্ট্যান্ডার্ড হইতে হবে। মাঝে মাঝে টিচারকে এই জন্য আটকায় দেওয়া উচিত, যেটা ফাঁকিবাজ, ধোকাবাজ, দাগাবাজ, এই খাটাস গুলার আটকে দেওয়া উচিত। 2-3-4 দিন আটকায় গেলে দেখবেন ও জীবনে হয় পড়ানো বাদ দিবে, আর নাহলে পড়ে আসবে। এটা ঠিক আছে। তবে ভাই একটা টিচার সব জানে না, আমিও তো সব জানি না, এই হলো ঘটনা আর কি। হ্যাঁ, যেন ভুল শিখাইতে না পারে, এই জিনিসটা খেয়াল করবো। তাহলে আসেন আমরা এবার একটু এক্সটেনশন দেখবো। আসলে আমরা একটা নিউ পেজ নিয়ে শুরু করি। এক্সটেনশন। আচ্ছা, এখানে একটা মজার বিষয় বলি, SION এটার উচ্চারণ হচ্ছে শন, শন। কিন্তু আমি যদি এইভাবে লিখি VISON, এটার উচ্চারণ হচ্ছে জন, ভিজন। আর আপনি বলতে পারেন ভাই এটা ভিজন, কিন্তু এটা এক্সটেনশন হয়, এটা কি লিখা শন আর এটা কেন জন? এটা খুব ইজিলি মনে রাখতে পারেন। সেটা হচ্ছে যদি ভাওয়েলের পরে SION থাকে, ভাওয়েলের পরে, তখন এটা জন এরকম উচ্চারণ হয়, ভিজন, কনফিউশন, ওকে, এরকম। আর অন্যদিকে যদি কনসোনেন্টের পরে SION থাকে, তাহলে এটার উচ্চারণ হয় শন। সো এই যে দেখেন, এন কিন্তু একটা কনসোনেন্ট, আমরা জানি AEIOU, এই পাঁচটা ভাওয়েল, এই পাঁচটা ভাওয়েল। তো দেখেন এটা যেহেতু কনসোনেন্ট, তাই আমরা উচ্চারণ করছি শান, আর এই যে আই যেহেতু ভাওয়েল, তাই উচ্চারণ করলাম জন। ওকে, আচ্ছা, একটা ইন্টারেস্টিং তথ্য শিখাই দিছি। হ্যাঁ, একটু কমেন্ট করে দিবেন আর একটু শেয়ার দিবেন প্লিজ। আপনাদের মানে শেয়ার টেয়ার পেলে আমাদের ভালো লাগে, বুঝছেন, কমেন্ট করলে আর কি। আচ্ছা বাবা, তাহলে এবার আসেন এক্সটেনশন কাকে বলে। ওই যে আমরা একটু আগে বললাম যে কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই চারটারে বাদ দেওয়ার পরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, এরপরে যেই এক বা একাধিক অংশ থাকে, সেই সবগুলো অংশই হচ্ছে মূলত আপনার জন্য এক্সটেনশন। ওকে স্যার, ক্লাস করার পর প্র্যাকটিস কই থেকে করব বা কোন বই থেকে করব? মুসা আহমেদ ভাই, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছেন। তাই আমি সাধারণত যেভাবে পড়াই বইগুলোতে এভাবে নাই, আমি আমার মতো সাজাই নেই। তার মানে আমি বলতেছি না আমি সব জানতা সমস্যার, বুঝছেন? আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আর কি, আমি চেষ্টা করবো আমার স্টুডেন্টদেরকে, মানে আমি যেভাবে পড়াইছি এভাবে যাতে প্র্যাকটিস করতে পারেন। আপনার কালেকশন অনেক বই আছে, আপনি এগুলো থেকে তো হাজার হাজার উদাহরণ পাবেন, এটা নিয়ে সমস্যা নাই। মাহফুজুর রহমান, আই গো টু স্কুল টু কি? আচ্ছা, এটাই আমি ব্যাখ্যা দিচ্ছি, এখানে পাবেন। দেখেন, আপনি যদি কোনো একটা ভার্বকে প্রশ্ন করেন, কখন, কোথায়, কিভাবে, কেন, মূলত এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আছে, আমি সব লিখতেছি না, মুখে বলি, না হলে ভাববেন স্যার মনে হয় ভুলে গেছে। কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কততম, কোথা থেকে, কোন দিকে, কার জন্য, কি দিয়ে, কাকে দিয়ে, কিসের মাধ্যমে, কার মাধ্যমে, কার দ্বারা, কোন দিক থেকে, এই যে প্রশ্নগুলো আছে আমি এখানে লিখে রেখেছি। দেখেন, এই যে দেখেন, আপনি যদি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতবার, আরো কয়েকটা লিখি নাই, কতক্ষণ ধরে, কতক্ষণ পর পর, কতক্ষণ পর্যন্ত, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, এরপর দেখেন কার সাথে, কার দ্বারা ইত্যাদি প্রশ্ন করলে, খেয়াল করেন, ইত্যাদি এই প্রশ্নগুলো করলে আপনি এর উত্তরে যদি সিঙ্গেল ওয়ার্ড পান, অথবা এমনও হইতে পারে আপনি এর উত্তরে পেতে পারেন মাল্টিপল ওয়ার্ড। যদি সিঙ্গেল ওয়ার্ড পান তখন এটাকে বলা হয় অ্যাডভার্ব, আর যদি একাধিক ওয়ার্ড পান তখন এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মজার ব্যাপার হচ্ছে এই যে প্রশ্নগুলোর উত্তরে বাবা আপনি যা পাবেন সেইটাই হলো এক্সটেনশন। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, এই যে প্রশ্নগুলোর উত্তরে
আপনি যা পাবেন সেটাই এক্সটেনশন। এক্সটেনশন ক্যান বি টু টাইপস, ইট ক্যান বি অ্যান অ্যাজ অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এক্সটেনশন দুই রকমের হতে পারে, এটা এক শব্দ হলে অ্যাডভার্ব বলবেন, একাধিক হলে অ্যাডভার্ব ফ্রেজ বলবেন। এগুলোকে অনেকে অ্যাডজাঙ্ক্ট বলে, অ্যাডজাঙ্ক্ট। আমি একটা উদাহরণ দেই, তাহলে দেখেন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে উদাহরণ দেয়া আছে, যেমন she lives, সে বাস করে। আপনি এবার প্রশ্ন করলেন যে দাদা সে কোথায় বাস করে, আমরা বললাম হিয়ার, এইখানে, তাহলে এটাই হচ্ছে এক্সটেনশন। এবং এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, কারণ একটা ওয়ার্ড। ওকে, আচ্ছা এবার দেখেন they studied, তারা পড়াশোনা করেছিল। আপনি জিজ্ঞেস করলেন তারা যে পড়াশোনা করেছিল তা কখন করেছিল, উত্তর আসতেছে 2 days ago, তারা 2 দিন আগে পড়াশোনা করেছিল। কখন? 2 দিন আগে। আচ্ছা বাবা, এই যে 2 দিন আগে, এটা কি একটা ওয়ার্ড? একটা ওয়ার্ড না, একের অধিক ওয়ার্ড। সো আপনি এটাকে বলবেন এইটা হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। ডান। এবং মজার ব্যাপার হচ্ছে এই এতটুকুই হলো মূলত আমাদের এক্সটেনশন। এবার ওই যে এক ভাই বলল যে হি গোজ টু স্কুল, এইটা কি? এই যে দেখেন হি গোজ, সে যায়। তা প্রশ্ন করেন সে কি যায়, উত্তর নাই। কাকে যায়, উত্তর নাই। তাহলে উত্তর যেহেতু নাই, দক্ষিণে যাই। এবার আমরা প্রশ্ন করলাম সে যায়, ঠিক আছে, সে কোথায় যায়? এই যে বাবা ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? কোথায় দিয়ে। কোথায় প্রশ্নের উত্তরে পেলাম? টু স্কুল। তাহলে এইটাই হলো মূলত আমাদের এক্সটেনশন। যদি কেউ বলে এটা কোন পার্টস অফ স্পিচ, এখানে তো দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড নিয়ে পার্টস অফ স্পিচ হয় না, ফ্রেজ হয়ে যায় বা ক্লজ হয়। এটা ক্লজ না, ক্লজ ফ্রেজ নিয়ে আমরা পরের একটা ক্লাসে আলোচনা করব। এইটাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। একইভাবে দেখেন আমরা বললাম রানা ইনভাইটেড, রানা দাওয়াত দিয়েছিল। আপনি এবার প্রশ্ন করলেন কাকে দাওয়াত দিয়েছিল? এই কাকে প্রশ্নের উত্তর অবজেক্ট পাওয়া যায়, আস, আমাদেরকে। এটা হলো কি অবজেক্ট। এইবার আপনি প্রশ্ন করেন রানা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তা কোথায় দাওয়াত দিয়েছিল? উত্তরে বললাম হিয়ার, এইখানে। তাহলে এইটা একটা এক্সটেনশন। এবার প্রশ্ন করলেন যে কখন দাওয়াত দিয়েছিল? উত্তরে বললাম ইয়েস্টারডে, এইটাও একটা এক্সটেনশন। মাথায় রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ ইফ পসিবল খাতায় রাখবেন, একটা সেন্টেন্সে 5টা এক্সটেনশন বা 5টা অ্যাডভার্ব লেখা যায়। এটা আমরা অ্যাডভার্বের ক্লাসে আলোচনা করব। তারপরেও বলে দেই, আমাদের বাংলাদেশি বইগুলোতে অনেক সময় এটা আংশিক দেয়া থাকে, আমি পুরোটা বলতেছি। একটা সেন্টেন্সে আপনি 5টা অ্যাডভার্ব বা 5টা এক্সটেনশন লিখতে পারবেন। যদি 5টা অ্যাডভার্ব আসে, এদের তালিকা হলো এম পি, বাংলাদেশি বইগুলোতে এই 3টা দেয়া থাকে, এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। এটা আজকে আলোচনা করবো না, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম। এটা মূলত হবে এমপি এফটিআর, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, দেন টাইম, এট লাস্ট রিজন। এইভাবে দেখেন। আবার দেখেন জ্যাক ফেইলড, জ্যাক ফেল করলো। আপনি প্রশ্ন করলেন যে দাদা তা জ্যাক কতবার ফেল করলো? টুয়াইস। এই যে কখন, কোথায়, কিভাবে, কতবার, কতটুকু, প্রশ্নের উত্তরে যা পাবেন সেটাই হলো এক্সটেনশন। এক ওয়ার্ড হলে এটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে বাবা আমরা কি কি চিনলাম? সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম, অবজেক্ট চিনলাম, কমপ্লিমেন্ট চিনলাম, এক্সটেনশন চিনলাম। আমরা আসলে কি চিনলাম? তা কতটুকু চিনলাম, কতটুকু জানলাম? আসেন ওস্তাদ হালকার উপরে ঝাপসা আমরা 2-1টা কুইজের মাধ্যমে শিখে নেই। হিয়ার ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হ্যাঁ, দ্যাট ইউ নিড টু আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার। আপনি এবার এই 1 নাম্বার প্রশ্ন থেকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। দেখেন আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি। সেন্টেন্সটা হচ্ছে she looks, তারে দেখায়। আচ্ছা এইটা আমি বোকামি করে ফেলাইছি। হ্যাঁ, ওই যে বললাম আমার টাইপিং মিস্টেক হলে আমার বউয়ের দোষ বাবা। হ্যাঁ, মন আমার তখন বউয়ের দিকে ছিল। আচ্ছা এটা মজা ছিল আর কি। দেখেন she looked, তাকে দেখাতো। এখন আপনি প্রশ্ন করেন তাকে কেমন দেখাতো? বিউটিফুল। কখন বিউটিফুল দেখাইতো? এট হার চাইল্ডহুড। ধরেন একটা মেয়ের কথা বলতেছি, তারে ছোটবেলায় বাল্যকালে বিউটিফুল দেখাইতো, এখন আর বিউটিফুল লাগে না, ঠিক আছে? এখন লাগে তারা অ্যাট্রাকটিভ, ধরে নেন। বিউটিফুল এন্ড অ্যাট্রাকটিভ আপনারা খুব ভাইরাল করে ফেলাইছেন এই কমেন্টারে। তাহলে এখন আপনারা বলবেন এখানে বিউটিফুল কি আর এট হার চাইল্ডহুড কি? এ বি সি ডি। ও মাই গড, তন্নি তো ট্যালেন্টেড ডিব্বা। এই বাক্যে দেখেন সে মানে বিউটিফুল, বিউটিফুল মানে সে। সো ভার্বের আগেরটা পরেরটা হলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এবার প্রশ্ন করেন তো তাকে বিউটিফুল দেখাতো। আমরা এখন ভার্বকে যদি প্রশ্ন করি তাকে কখন বিউটিফুল দেখাতো, উত্তর আসতেছে চাইল্ডহুডে। তার মানে এটা হচ্ছে এক্সটেনশন। ওকে,
ও আচ্ছা, তন্নি বলতেছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। হ্যাঁ ঠিক আছে তন্নি, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তাহলে এখানে আমাদের কারেক্ট উত্তরটা কি? জি, কারেক্ট অপশন হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট অ্যান্ড এক্সটেনশন। তাহলে আশা করি বুঝতে পারছেন একটা সেন্টেন্সে এই যে দেখেন প্রথমে একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস, হ্যাঁ এটা আমরা লুক পাস্ট টেন্স বানালাম, এক্সটেনশন। দেখছেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে, এই যে আছে। কিন্তু সমস্যা আপনারা আমারে শিখাইছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আরে দাদা, এক্সটেনশন অবজেক্ট আর কমপ্লিমেন্ট এক না। আজকের ক্লাসের পরেও যদি আপনি না বোঝেন তাহলে বিপদ। ডান ইনশাআল্লাহ। এবার আমরা 2 নম্বর প্রশ্নে জাম্প করব। এই দেখেন এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, she invited। এবার আপনারা বলবেন আজ কি, yesterday কি? she invited us yesterday। মাহফুজুর রহমান বলতেছেন স্যার টু স্কুল কিভাবে অ্যাডভার্ব ফ্রেজ হয়, কেন নয় প্রিপোজিশনাল ফ্রেজ? মারাত্মক একটা কথা বলছেন মাহফুজ ভাই, ঠিক আছে মাথায় রাখেন। মাহফুজ ভাই একটা চমৎকার কথা বলছেন, আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড এন্ড অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ as well as according to the website of British Council, a prepositional phrase is a phrase that starts with a preposition and finishes with a noun। বাংলাদেশি বইগুলো বলতেছে a prepositional phrase is a phrase that starts with a preposition and also finishes with a preposition। বাংলাদেশি বইগুলো অধিকাংশ বই বলতেছে যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। বাট আপনি অক্সফোর্ড ক্যামব্রিজ এখনই সার্চ দেন প্রিপোজিশনাল ফ্রেজ, গুগলে লিখবেন প্রিপোজিশনাল ফ্রেজ, একটা স্পেস দিয়ে লিখবেন ক্যামব্রিজ ডিকশনারি, লিখবেন অক্সফোর্ড ডিকশনারি, দেখবেন তারা বলবে a prepositional phrase is a phrase that starts with a preposition finishes with a noun। এইবার দেখেন তারা এখানে আরেকটা তথ্য বলতেছে যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ হয় তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এখানে তারা একটা তথ্য দিচ্ছে যেই তথ্য আমি না বোঝার কারণে ভুলভাল আনসার করতেছি। সেটা হচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে। এবং আমি জানি না আপনারা খান একাডেমি, সালমান খান, এটা কিন্তু ওই যে চুলবুল পান্ডে সিনেমার নায়ক সালমান খান না, কিন্তু দাবাং সিনেমার নায়ক সালমান খান না। হ্যাঁ দেখবেন সম্ভবত ব্রিটিশ বংশোদ্ভূত বা আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক আর কি, উনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মানে এরকম কিছু একটা আর কি, সালমান খান ওনার নাম। ওনার যে খান একাডেমি উনি আবার ওইখানে এটা দিয়েছেন যেটা নাউন হিসেবেও কাজ করতে পারে, সেই হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হয়। ওকে ভাই, আচ্ছা তাহলে দেখেন সে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তাহলে আমরা আর সে আলাদা না, মানে এক না আলাদা, এটা অবজেক্ট। এখন যদি প্রশ্ন করেন কখন দাওয়াত দিয়েছিল, উত্তর আসতেছে গতকাল, সো এটা একটা এক্সটেনশন। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে পাচ্ছি ফার্স্ট অবজেক্ট দেন এক্সটেনশন, দ্যাট ইজ নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে আচ্ছা, ওই যে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আমার কিন্তু ইউটিউবে ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। এবার আসেন আমরা যদি বলি উই আর ইন ঢাকা, এখন আপনারা একটু কমেন্ট করেন তো আর এর বাংলা কি? আর এর বাংলা কি? উই আর, অনেকে বলবে কি আমরা হই, হই বললে একদম মরে যাবে না, একদম ধরা খাওয়া যাবেন, হই বলা যাবে না। উই আর ইন ঢাকা যদি বলেন তাহলে বাংলা হবে আমরা ঢাকায় হই। কারে তোমার তো হওয়ার শখ কে? আমরা ঢাকায় হই, আমরা কি চাইলে প্রতিদিন হইতে পারবো? হওয়া যাবে না। এখানে আর মানে হলো আসি, তাহলে উই আর ইন ঢাকা বাংলা হলো আমরা ঢাকায় আসি। তখন আপনি কোশ্চেন করেন যে দাদা তোমরা কোথায় আসো, উত্তর আসতেছে ঢাকায়, তো কোথায় প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়? আবার জিগায়, এক্সটেনশন হয়ে গেছে। ইখতিয়ার নিলয় ভাই আমার কেমন আছেন? ইখতিয়ার ভাই, আচ্ছা ইখতিয়ার নিলয় বলতেছেন স্যার 2012-13 কথা মনে করাই দিলেন ভাই, আপনারা অনেক মিস করি আপনারে আর এই যে জেমস বন্ড, হ্যাঁ এই দুইজনের নিয়ে বেড়াইতে গেছিলাম মনে আছে আমার। জেমস বন্ড তো এখন মনে হয় ইংল্যান্ডে আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, সো হয়ে গেছে। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। এইবার দেখেন আমরা যদি বলি উই মেড, আমরা বানালাম, এবার আপনি প্রশ্ন করেন কাকে বানালাম? হিম, তাকে। আমরা এবং সে এক না, আলাদা। এবার প্রশ্ন করেন তো তাকে কি বানালাম? ক্যাপ্টেন। এই বাক্যে আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, সে আর ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তি, তাই এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাকি অবজেক্টিভ কমপ্লিমেন্ট? ডেফিনেটলি এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। এখন প্রশ্ন করেন আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, তা দাদা কখন বানালাম? উত্তর হচ্ছে 2 days ago, 2 দিন আগে বানালাম। কখন? প্রশ্নের উত্তরে এক্সটেনশন পাওয়া যায়। সো ইন দিস সেন্টেন্স
উই আর গেটিং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এন্ড অলসো অ্যান এক্সটেনশন। এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন সব আছে। তাই যারা মনে করে একই বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন থাকে না, হ্যাঁ, তারা এই বাক্যটা দেখে নিন, কাজে লাগবে। ওকে, ডান। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের এই টপিক ফিনিশ, শেষ, খতম, গায়া, টাটা, বাই বাই, তাই তো? আচ্ছা, এবার আসেন তো 5 নাম্বার। এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। এটা আপনারা কমেন্ট করবেন, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, এটা আপনারা কমেন্ট করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আরেকটা, হ্যাঁ, এইটাও আপনাদের হোমওয়ার্ক। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের বাসায় তাদের খরচে আনলক ইংলিশ উইথ সুমনের টিমে যারা আমরা আছি আর কি, আপনাদের বাসায় গিয়ে খেয়ে আসবেন ইনশাল্লাহ। এই রাসেল রানা স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, ম্যাথের বস স্যার, কতদিন দেখি না আপনাকে স্যার, দাওয়াত খেতে চলে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন, আগের বাক্যটা ছিল হি ওয়ার্কস হার্ড, এই বাক্যটা হচ্ছে হি ইজ হার্ড। এখন এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, জাস্ট ট্রাই করবেন ইনশাল্লাহ। উত্তরটা কি হবে বলার চেষ্টা করবো আমরা, যেহেতু হোমওয়ার্ক, সো আমি আপনাদেরকে আনসারটা দেখাচ্ছি না, কেমন? আচ্ছা, এবার আপনাদের জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। হ্যাঁ, আমার ক্লাস তো দেখলেন, আমরা সবসময় চেষ্টা করি একদম ক্লাস গুলো যাতে আসলে ক্লাসের মতোই হয়। তো আমাদের আনলক ইংলিশ উইথ সুমন থেকে, মানে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিট, আমি নাম উল্লেখ করলাম না এখানে, যে ইউনিটগুলোতে আপনাদের বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের, এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সহ, কারণ সেই জায়গাগুলোতে রিটেন থেকেও প্রশ্ন আসে। যারা ঢাকা ইউনিভার্সিটির সহ অন্যান্য ইউনিভার্সিটির বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান আছে এমন ইউনিটগুলোর প্রিপারেশন নিতে চাচ্ছেন, বাট কম টাকায় সুপার লেভেলের একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না, অথবা কষ্ট হচ্ছে, ঢাকায় আসতে পারতেছেন না, ভালো টিচার পেতে কষ্ট হচ্ছে, বা হয়তো ইংলিশের ভালো টিচার পাইছেন, বাংলা পাচ্ছেন না, বাংলায় বস পাইছেন, জিকে হচ্ছে না, তারা আমাদের একটা স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম চালু করতেছি আমরা আগামী 10 তারিখ থেকে, যেখানে আমাদের বাংলা ক্লাস থাকবে 30টা লিখিত সহ, ইংরেজি ক্লাস থাকবে 30টা লিখিত সহ, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 30টা লিখিত সহ, মোট ক্লাস থাকতেছে আমাদের 90টা। এখানে ক্লাস টেস্ট থাকবে 90টা, মডেল টেস্ট আমরা স্পেশালি নিব 5টা, এবং সাবজেক্ট টেস্ট থাকবে 9টা। স্টুডেন্টদের যদি প্রয়োজন মনে করে যে স্যার আরো ক্লাস লাগবে, ইনশাআল্লাহ আমরা আরো ক্লাস নিব, সেক্ষেত্রে প্রয়োজনে একদিনে 2-3টা ক্লাস নিব আমরা, যদি আপনারা সেই সুযোগ মানে আপনাদের থাকে আর কি। তো যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে একটু বলে রাখি, হ্যাঁ, আমরা যেহেতু আমরা ফার্স্ট টাইম এভাবে সবগুলো কম্বাইন কোর্স করাচ্ছি, আমরা কোর্স ফি ধরেছি 3000 টাকা, বাট আমাদের নতুন কোর্স হিসেবে, এবং বাংলাদেশে যেহেতু অনেক জায়গায় মানুষ সমস্যা আছেন, যারা বন্যা কবলিত, তাদের জন্য আমরা আরো কিছুটা কনসিডার করব, বাট এটাকে আমরা 50% ছাড়ে এই ফুল কোর্সটা আপনারা মাত্র 1500 টাকায় করতে পারবেন। যারা এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, বা আপনাদের যদি ছোট কোনো ভাই বোন থাকে, বা আপনার ভাইনাও থাকতে পারে, হ্যাঁ, আপনাদের যারা অ্যাডমিশনের কোর্স করতে চাচ্ছে, তারা আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন, বা আপনারা শুভাকাঙ্ক্ষী হিসেবে বাকিদেরকেও একটু জয়েন করাই দিতে পারেন। হ্যাঁ, আপনারা এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236, এই নাম্বারটাতে বা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। তো অনেকক্ষণ আমাকে আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ভালো থাকবেন। রাবেয়া জিজ্ঞেস করতেছে প্রতিদিন ক্লাস হবে কিনা। না, আমি যে ক্লাসটা আজকে করালাম এটা মূলত আমার বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনলাইন ইংলিশ কোর্স আর কি। এটা রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস শুরু হবে। সেটা 1 ঘন্টায় হতে পারে, 1.5 ঘন্টা, ইভেন 2 ঘন্টা হতে পারে। আর অ্যাডমিশনের যেটা, এটা আমরা উইকলি 4 থেকে 5 দিন করে ক্লাস নেব। ওকে, আর রিটেনে অন্যান্য কোচিং জোর দেয় না। আমি একটা কোচিং এর নাম বলবো না, আমি বাংলাদেশের নাম করা একটা কোচিং এখানে ক্লাস নিতাম, যেখানে আমি দেখেছি তারা প্রিলি মানে এমসিকিউ এর, দেখেন এমসিকিউ এর জন্য তারা ক্লাস দিচ্ছে ধরে নেন 20টা, রিটেনের জন্য ক্লাস দেয় 1টা। ভাই, দুইটাতে যদি সমান জোর না দেন, ফেল মারবেন অ্যাডমিশনে, মাথায় রেখেন, কিন্তু খাতায় ভালো কিছু হবে না। সো লিখিত প্লাস প্রিলি দুইটাতেই যদি বস হইতে চান বা ভালো প্রিপারেশন নিতে চান, আমরা আপনার ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস হতে পারি। সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের এই বেসিক টু অ্যাডভান্স অনলাইন কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, তারা আমার এই পেজের মেসেজ অপশনে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236 এ নক দিতে পারেন। কোর্স ফি হচ্ছে আমাদের 1000 টাকা। ক্লাস হবে 3 মাস, রবি, মঙ্গল, বৃহস্পতিবার। তো আজকে আর কথা না বাড়াই, সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আদাব, টাটা।